সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 838তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ছেলে মোহাম্মদ নীরব হোসেনের জীবনের নীরব গাথক এক কষ্টকর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে রাস্তার পাশে স্বামীকে শিকলে বেঁধে পালিয়ে যায় বউ। দেখেন, এই নীরবের গল্পটার সাথে হয়তো ময়মনসিংহের অনেক মানুষই জড়িত আছেন। আপনারা হয়তো এই পাগল নীরবকে অনেকেই চিনেন। যারা ময়মনসিংহের রাস্তাঘাটে চলাফেরা করেন তারা বিশেষ করে ওকে খুব ভালো করেই চিনবেন, এবং এই নীরবের গল্প শোনার পরে যারা নীরবকে চিনেন তারা অবাক হয়ে যাবেন। রাস্তার পাশে শিকলে বাঁধা এই নীরবের জীবনে যে এমন ভয়ঙ্কর ঘটনা লুকিয়ে আছে আপনি চিন্তাও করতে পারবেন না। বন্ধুরা, নীরবের বউ তাকে রাস্তার পাশে শিকল দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়, এবং নীরব খুব নীরব ভূমিকায় কৌশল অবলম্বন করে ওখান থেকে বের হয়, শিকল থেকে মুক্তি পায়। এই গল্পের প্রসঙ্গে আমার একটা কথা খুব মনে পড়ছে। আপনারা যারা আমার সময়কে হচ্ছে ক্লাস 5 কি ক্লাস 4 আমার মনে নেই, ওই সময়ের বইয়ের ভিতরে একটা গল্প ছিল। আপনারা হয়তো গল্পটা অনেকেই শুনেছেন, আবার হয়তো এই সময় গল্প নাই বললে এটা নাই আর কি। ওই সময়কার গল্পটা ছিল, এটা ছিল এরকম যে একসময় রোদ এবং বাতাস দুজনে মিলে পাল্লা ধরলো। মানে রোদ বলতেছে যে আমি সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই, আমার অনেক ক্ষমতা। এবং বাতাস বলে, ধুর বেটা, তোর কিসের ক্ষমতা, তোর চেয়েও বেশি আমার ক্ষমতা, আমি সব কিছুকে লন্ড ভন্ড করে দিই। এক পর্যায়ে একটা লোক চাদর গায়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তখন রোদ হচ্ছে বাতাসকে বলতেছে, আর তোর তো এত পাওয়ার, এত ক্ষমতা, তাহলে তোর ক্ষমতা দিয়ে দেখি তো এই লোকটাকে তুই তোর বাতাস দিয়ে লোকটার গায়ে থেকে চাদরটাকে উড়িয়ে নিতে পারিস কিনা। এটা বলল। তারপর বাতাস খুব রাগ করে বলতেছে যে আরে আমি পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিতে পারি, গাছপালা সব ভেঙে দিতে পারি, প্রাচীর ভেঙে দিতে পারি, সুতরাং এই লোকের গা থেকে চাদর সরিয়ে নেওয়া তো আমার জন্য কোনো ব্যাপারই না। এই বলে বাতাস তখন তার বাতাস দিতে শুরু করলো, এবং যত প্রবল বাতাস দিচ্ছে এই লোকটার গায়ে ঠিক ততটাই শীত লাগতেছে। চাদরটাকে আরও জড়িয়ে ধরতেছে। এক পর্যায়ে সে কোনো গাছের আশ্রয় নিয়ে ওখানে চাদরটাকে শক্ত করে জড়িয়ে দিয়ে আছে। বাতাস অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও এই লোকের গা থেকে চাদর খুলতে পারলো না। এক পর্যায়ে ওই ভদ্রলোক আবারও হাঁটতে শুরু করলো। বাতাস থেমে গেল, ভদ্রলোক আবার হাঁটছে। ওই সময় এবার বাতাস বলে, ঠিক আছে রোদ, এবার তোর পালা। রোদ যখন তার তাপমাত্রা দিতে শুরু করলো, এই লোকটা তখন ঘেমে গেল, তার ভীষণ গরম লাগতেছিল। এক পর্যায়ে গরমে সহ্য করতে না পেরে সে তার গা থেকে চাদরটাকে খুলে ফেললো। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে শক্তি দিয়ে আসলেই সব কিছুকে জয় করা সম্ভব না, যদি না বুদ্ধি প্রয়োগ না করা হয়। শক্তির চেয়েও বুদ্ধি অনেক বেশি কাজে লাগে বেশিরভাগ ক্ষেত্রে। বন্ধুরা, আজকের গল্পটা আমি আশা করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই গল্প থেকে আপনারা এক চরম বাস্তব শিক্ষা পাবেন। গল্প শেষে আমাদের ময়মনসিংহের ভাই নীরব হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নীরব হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে রয়েছে আমার বাবা মা সহ আমার দাদা দাদি। এছাড়া আমাদের পরিবারে আরও রয়েছে আমার কাকা ফুফি। পরিবারের সদস্য তাতেই শেষ নয়, রয়েছে আরও আমার বড় 4টা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 7 ভাই বোন। ময়মনসিংহ শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক প্রত্যন্ত গ্রামের 51 আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিল একজন কৃষক। আমার বাবা যদিও কৃষিকাজ করত, তবে ময়মনসিংহের ওই গ্রামে আমাদের অনেক বেশি জায়গা সম্পত্তি ছিল। আমাদের এত পরিমাণের জায়গা সম্পত্তি ছিল, বিশেষ করে আমার দাদার এত বেশি জায়গা সম্পত্তি ছিল যে 2-3 গ্রামের মানুষের টোটাল সম্পত্তির যে পরিমাণ হবে, আমার দাদার একাই তার চেয়ে অনেক বেশি সম্পত্তির মালিক ছিল। আমার দাদাকে এক কথায় আমাদের এলাকার মানুষজন জমিদার বলে ডাকত। আমার দাদা ভীষণ পরিমাণের কিপটা স্বভাবের একজন মানুষ ছিল। খেয়ে না খেয়ে দুঃখে কষ্টে আমার দাদা বিঘার পর বিঘা সম্পত্তি মালিক হয়, এবং আমার দাদার যিনি বাবা তিনি মোটামুটি এত সম্পত্তির মালিক ছিলেন না, কিন্তু আমার দাদাই অগাধ সম্পত্তির মালিক হয়। এবং দাদার অবর্তমানে আমার কাকা ফুফিরা যে সম্পত্তি পায় তাও কিন্তু কম নয়, তাও অনেক সম্পত্তি আমার বাবা পায়, এবং সেই সম্পত্তিগুলো আমার বাবা বাগা বন্ধক এবং নিজে চাষাবাদ করে অনেক বেশি টাকা উপার্জন করে। তাই দিয়ে
আমাদের পরিবারটা খুব ভালোভাবেই চলতেছিল। আমার ছোট যে ২ টা বোন ছিল তারা মোটামুটি খুব ভালো ছিল। বাট বড় ভাইগুলোও খুব ভালো। ভাই এবং বোন ৭ ভাই-বোনের মধ্যে আমি ছিলাম প্রচুর পরিমাণে দুষ্ট। আমি এত পরিমাণে দুষ্ট ছিলাম, আমার দুষ্টুমির কারণে আমাদের এলাকার কোনো মানুষ শান্তি পাইত না। শীতকালে খেজুর গাছে যখন হাঁড়ি দেওয়া হতো, আমি কি করতাম নিচ থেকে ঢিল মেরে ওই খেজুর গাছের হাঁড়িগুলোকে ভেঙে দিতাম। এটা ছিল আমার খুব নেশার একটা কাজ এবং এই কাজটা করতেছি বলে, এই কাজটা করি বলেই গ্রামের মানুষ আমাকে খুব বেশি ঘৃণা করত। শুধু তাই নয়, একটা মানুষ যখন, আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা চিনবেন, গ্রামে গরু বাঁধত। গরু বাঁধার সময় যে খুঁটা দেওয়া হতো বা যেই রশি দিয়ে গরুকে বাঁধা হতো, আমি তখন গরুটাকে ছেড়ে দিতাম। সেই খুঁটাটাকে আমি উঠিয়ে ফেলতাম এবং গাছের সাথে যদি গরু বাঁধা হতো, আমি তখন ওই গাছ থেকে গরুর বাঁধনকে খুলে দিতাম। এরপর গরু গিয়ে আরেকজনের, মানে অন্য কোনো কৃষকের ফসল খেয়ে ফেলতো। এরপর যেটা হতো সেটা হচ্ছে গরুর মালিকের সাথে ওই ক্ষেতের মালিকের প্রচণ্ড রকমের ঝগড়া হতো। তাতে আমার লাভটা কী হতো? আমার লাভটা হতো তারা ২ পক্ষ যখন ঝগড়া করতো আমি এটাতে মজা নিতাম। আমার খুব ভালো লাগতো। মানুষে মানুষের ঝগড়া বিদ্বেষ করলে, মানুষে মানুষে মারামারি করলে, মানুষে মানুষের মাঝে হানাহানি হলে আমার এই বিষয়গুলো দেখতে খুব ভালো লাগতো এবং আমি ইচ্ছে করে মানুষের মাঝে ঝগড়া লাগিয়ে দিতাম। ধরেন কেউ একজন জমির চারপাশ বেঁধে জমিতে সার দিয়েছে, তো সার দেওয়া পানিটা কিন্তু জমির মধ্যে থাকতে হবে। আর সেই পানিটা যদি জমি থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু দেখা গেল কি যে ওই সার যে দিল তাতে কোনো কাজে আসবে না। যখন কেউ জমিতে সার দিয়ে জমির চারপাশ বেঁধে রাতের বেলায় বাড়িতে যেত নিভৃতে ঘুমানোর জন্য, আমি সন্ধ্যার পরে এসে সেই জমির আইল কেটে দিতাম এবং আইল কেটে দেওয়ার পরে জমির সমস্ত সারের ওই পানিগুলো স্রোতে বেয়ে অন্য কোনো জমিতে চলে যেত। এরপরে এই লোকের মাথা খারাপ হয়ে যেত। সকালবেলা আসলেই সে মা ধরে বাবা ধরে চিৎকার করে গালাগালি করতো এবং আমি তখন দুষ্ট ছেলের মতো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতাম এবং আমার খুব ভালোই লাগতো। আমি কোনো পড়াশোনা করি নাই, ছোটোবেলা থেকে আমি কোনো স্কুলে যাইনি এবং আমাকে কোনো স্কুলে পাঠানোও হয় নাই। এত পরিমাণে দুষ্টুমি করতাম যে দিন রাত মিলে আমার মায়ের কাছে আমার নামে নালিশ আসতেই থাকতো। একটা পর্যায়ে আমার মা তখন অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমার নানির সাথে কথা বলে। আমার নানা ভাই ছিল না, আমার নানা ভাই অনেক আগে মারা গেছে, কিন্তু আমার নানিমণি ছিল। আমার নানিমণির সাথে আলোচনা করে বলে, মা গো, আমি তো নীরব নিয়ে পারতেছি না। ওর নামটা যদিও নীরব, কিন্তু ও এত পরিমাণে দুষ্টুমি করে, যেই দুষ্টুমির কারণে এই গ্রামে থাকাই আমার জন্য তাল হয়ে দাঁড়িয়েছে। এক পর্যায়ে আমার নানি তখন বললো, একটা কাজ কর, ওরে আমার কাছে দিয়ে দে, আমাদের এলাকায় একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমি ওকে ভর্তি করাই দিব। এই ধরনের দুষ্ট প্রকৃতির ছেলেরা যদি মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে দেখা যায় তাদের উপর আল্লাহর রহমত আসে এবং আল্লাহর রহমত আসার পরে আমার নাতিটা ভালো হয়ে যাবে, তুই আমার সাথে দিয়ে দে, আমি ওখানকার একটা মাদ্রাসায় ভর্তি করাই দিব। এই কথা বললে পরে আমার নানু তখন আমাকে আমার নানু বাড়িতে নিয়ে যাবে, আর আমি তখন আসলে আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাবো, দুষ্টমি করবো। তো এক পর্যায়ে আমার নানি তখন আমাকে আমার নানির সাথে করে নিয়ে গেল। সাথে করে নিয়ে যাওয়ার পরে আমার নানি তখন আমাকে ওইখানে একটা মাদ্রাসায় ভর্তি করাই দিল। মানে আমার নানু বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, ওটা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা, ওখানে কোরআনে হাফেজ বানানো হয়, ওই মাদ্রাসায় ভর্তি করাই দিল। তা আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করতাম এবং সব বাচ্চাদের সাথে একসাথেই ঘুমাইতাম। রাতের বেলায় ঘুমাইতাম এবং সবাই যখন ঘুমিয়ে যেত আমি ঘুম থেকে উঠে প্রতিটা বাচ্চার, ওই সময় এরকম হতো যে প্রতিটা বাচ্চার আলাদা আলাদা হচ্ছে বিটকিস থাকতো, মানে বিটকিসের ভিতরে তারা মাল রাখতো। আমি কী করতাম, ওই যে বালিশের নিচে চাবি থাকতো, চাবি থেকে মানে চাবিটা নিয়ে ওই বিটকিস খুলে ওই সবার ব্যাগ থেকে আমি টাকা, খাবার, এটা ওটা নিয়ে যেতাম। এনে মাদ্রাসার প্রচুর পরিমাণে দুষ্টমি করতাম, এত পরিমাণে দুষ্টমি করতাম যে মাদ্রাসার হুজুর পর্যন্ত আমাকে নিয়ে অতিষ্ঠ হয়ে যেত। অনেকবার রাগ করে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিছে, যে মাদ্রাসায় থাকা যাবে না, মাদ্রাসা থেকে বের করে দেয়। তা আমার একটাই মামা ছিল, আমার একজন মামা ছিল, তিনিও আসলে আমার থেকে অনেক বেশি বড়, তা না হয়তো ৫-৬ বছরে বড় হবে। আমার মামাই একটা, তা আমার ওই মামাও কিন্তু একই রকম। মানে আমার আম্মু হওয়ার পরে, মানে আমার নানুর ঘরে আর কোনো সন্তানাদি হচ্ছিল না, অনেক বছর পর আমার মামা হঠাৎ করে একদম বৃদ্ধ বয়সে, আমার নানির বয়স যখন একেবারে বৃদ্ধ, ওই সময় আমার একটা মামা হয়। তো মামা ওর থেকে ৫-৬ বছরে বড়। দেন মামা তখন আসতো, এসে হুজুরে বুঝাইতো যে ও দুষ্টমি করে, ওরা একটু বুঝাইন, কোনো সমস্যা নেই, ওরা রাইখেন। এটা বলে তো হুজুরকে বুঝাতে যেত, আমি তখন আবার এখানে পড়তাম। এমন করতে করতে আমি কোরআনে হাফেজ হতে পারি নাই, মানে মোটামুটি অর্ধেক কোরআন মুখস্থ করার পরে আমাকে দিয়ে ভাই আর এসব হবে না, আমি আর পারবো না। এবং এক পর্যায়ে আমি তখন রেগে মেগে মাদ্রাসা ছেড়ে দিই। মাদ্রাসা ছেড়ে আমি তখন আবারও নানু বাড়িতে চলে যাই এবং নানু বাড়িতে গেলে পরে আমি আবারও সে দুষ্টমি করতেছি, আবারও ফাইজলামি করতেছি। তো আমার বাড়িতে দুষ্টমি করার যেরকম স্কোপ ছিল, অনেক জায়গা ছিল, বাট আমার নানু বাড়িতে এরকম না।
আমার নানু বাড়িটি একটু শহরমুখী, মানে ময়মনসিংহ শহর ঘেরে। তো দেখা যাচ্ছে ওইখানে আমি অত বেশি দুষ্টামি করতে পারি না, অত বেশি ফাইজলামিও করতে পারি না। এমন করে আমার সময়গুলো কাটতেছে। এরকম করতে করতে একবার যে আমি বড় হই, এবং আমি কিন্তু যতই দুষ্টামি করি, যতই ফাইজলামি করি, আমার নানিকে আমি অনেক যত্ন করি, নানিকে আমি অনেক ভালোবাসি, এবং আমার নানিকে ছাড়া আমি কোনো কিছুই বুঝি না। সমস্ত রকম দুষ্টমির মাঝে আমি আমার নানির সাথে খুব ভালো করেই মিশে থাকতাম। নানির সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। এরকম করে সময়গুলো কাটতেছে, নানিও আমাকে অনেক আদর করে, আমিও আদর করি। এবং যতটুকু কোরআনে হাফেজ হইছি, অর্ধেক পর্যন্ত তো কোরআন পড়ছি। ওই অর্ধেক কোরআন পড়ে আমি তখন বিভিন্ন জায়গায় যাইতাম, কোরআনে মানে কোরআন পড়াইতাম, মানে কোরআন হাফেজে যাইতাম, মানে কোরআন খতম যেখানে হয় না, এরকম বিভিন্ন জায়গায় যাইতাম, গিয়ে কোরআন খতম করতাম, ওখান থেকে টাকা নিয়ে আসতাম, যদি আমি কোরআন মুখস্থ করিনি। এরকম করেই নানির সাথে মিশিয়ে মিলে আমি তখন চলতেছি। আমি তো পরিবারে যাই না, আব্বার কাছে যাই না। এবং আমার নানি একটা সময় আমার আব্বাকে এটাও বলে দিচ্ছে যে আপনি আপনার ছেলে নীরবের কথা ভুলে যান, নীরব আমার নাতি, আমার জায়গা সম্পত্তি আল্লাহ যা দিয়েছে ওইখান থেকে আমি আমার নাতির নামে সব দিয়ে যাব। আমার তো এক ছেলে এক মেয়ে, কিন্তু তাদেরকে যা দিব আমি আমার নাতিকে আরও বেশি দিয়ে যাব। সুতরাং আপনি নীরবের কথা চিন্তা করেন না। পরে আমি ওভাবেই পড়ে আছি আমার নানু বাড়িতে পড়ে আছে। আর এদিক দিয়ে আমার বড় ভাইরা, আমার একদম বড় যে ভাই উনি বিয়ে করছে, এর পরের জন্য বিয়ে করছে। বাট আমার যে মামা ছিল, আমার মামাটা একটু মানে অন্যরকম আর কি। অন্যরকম বলতে উনি একটু ক্যারেক্টারের সমস্যা ছিল, একটু মানে এরকম খারাপ চরিত্রের মানুষ ছিল। আমি যেরকম প্রচুর পরিমাণে দুষ্টুমি করতাম, বাট কোনো নারীর প্রতি আমার কোনো নেশা ছিল না। কোনো নারীকে পছন্দ করা, কোনো মেয়েকে পছন্দ করা, এগুলোর প্রতি কোনো নেশা ছিল না। কিন্তু আমার মামার নারীর প্রতি প্রচুর নেশা। আজকে এই মহিলার কাছে তো কালকে ওই মহিলার কাছে, এরকম বিভিন্ন মহিলার কাছে আমার ওই মামা ধরা খাচ্ছে। এবং নানি তখন খুবভাবে আমার মামাকে নিয়ে খুব অতিষ্ঠ। মানে মামার নামে প্রচুর পরিমাণে দরবার আসতেছে, মামা আজকে এটা করতেছে, কালকে ওইটা করতেছে, বিভিন্ন মহিলার সাথে খারাপ সম্পর্ক তৈরি করতেছে, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে। এই নিয়ে অলওয়েজে আমার নানির কাছে আমার নানার নামে, মানে আমার মামার নামে বিচার আসতে থাকে। এরকম করতে করতে আমার মা যেরকম আমাকে নিয়ে অতিষ্ঠ, একইভাবে আমার নানিও আমার ওই মামাকে নিয়ে অতিষ্ঠ। এমন করতে করতে মামা তখন হঠাৎ করে বিয়ে করে ফেলে, কোনো এক মহিলাকে বিয়ে করে। এবং বিয়ে করে ওই মহিলাকে নিয়ে হুট করে বাড়িতে আসে। মহিলার জামাই নাকি বিদেশ থাকে। এবং আসার পরে আমার নানি তো খুব বয়স্ক হয়ে যায়। আমার মাও তখন যায়, আমার মা তখন গিয়ে বুঝিয়ে দেয় যে ঠিক আছে, বিয়ে করছে, যা হবার তা হয়েছে, ওই হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, ওই মহিলাকে আমার মামাই রেখে দেয়। মা রেখে মহিলার সাথে খুব সুন্দর করে সংসার করতেছে, কোনো ঝামেলা নেই। এবং ওই মহিলাও একইভাবে আমার মামার সাথে খুব ভালো করে সংসার করে যাচ্ছে। তাদের পারস্পরিক আলহামদুলিল্লাহ অনেক মধুর সম্পর্ক। এরকম করে বছর 2 যাওয়ার পরে, মানে 2 বছর গেল, এবং 2 বছর গেলে পরে আমার মামা তখন আমার ওই মামিকে নিয়ে থাকবে না। মামিকে তার পছন্দ হয় না, মামির বয়স হয়ে গেছে, এত বয়স্ক মহিলা নিয়ে সংসার করবে না। একরকম মামা তখন সিদ্ধান্ত নিল যে তিনি আরেকটা বিয়ে করবে। সবাই তখন বোঝাচ্ছে যে এটা ঠিক না, তুই এভাবে বিয়ে করবি, এটা কী ধরনের কথা। তিনি তখন সবার কাছে ফতুয়া দিয়ে বেড়াচ্ছে যে একটা পুরুষ অনেকগুলো বিয়ে করতে পারে এবং এতে কোনো সমস্যা নেই। এটা আলোচনা করে তিনি তখন আরেকটা বিয়ে করে বসলো, এবং আরেকটা বিয়ে করলো। তো যেহেতু আমার নানার মোটামুটি অনেক সয় সম্পত্তি ছিল, কোনো কম সম ছিল না, তাই সেই জায়গা সম্পত্তি দেখে মানুষ মেয়ে বিয়ে দিচ্ছে। পরে আমার মামা কী করলো, আরেকটা বিয়ে করলো। এবং এই হলো আমার মামার দ্বিতীয় বিয়ে। এবং 2 বউ নিয়ে সে খুব ভালো করে প্রায় 4 বছরের মতো 4-5 বছরের মতো সংসার করে। এবং 5 বছর সংসার করার পরে সে পুনরায় আরেকটা বিয়ে করে। যখন তৃতীয় বিয়েটা করে, এবং তৃতীয় ওই বউটা খুব ডেয়ারিং ছিল, এত বেশি খারাপ ছিল, সে আসার পরে আমার নানিকেও মারতো, আমার মামাকেও মারতো, এবং আমার যে বড় 2টা মামনি ছিল তাদেরকেও হাত তুলতো। এত পরিমাণের জিদি ছিল। একটা পর্যায়ে আমার মামা কী করলো, ওই বউটা রাখতে পারলো না, এবং ওই বউটাকে রেখতে না পেরে ওই বউটাকে আমার মামা তখন তালাক করে দিল। তালাক পাবার টাকা দিল, তালাক করে দিল। এবং তালাক করে দেওয়ার পরে আমার মামা আরও প্রায় 3 বছর মতো কোনো বিয়ে শাদী করে নেয়। ওই সময় কিন্তু আমি একেবারে টাগরা জওয়ান, একদম টাগরা জওয়ান। আমার বড় যে ভাইরা ছিল তারা সবাই মোটামুটি বিয়ে শাদী করে ফেলছে, ছোটো বোনদেরকেও বিয়ে হয়ে গেছে। তখন আমি সবেমাত্র অবিবাহিত ছিলাম। এরকম করতে করতে আমার মামা কিন্তু ব্যবসা করতো, মানে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত ছিল, পাইকারি ব্যবসা করতো। ব্যবসার কাজে আমার মামা তখন নারায়ণগঞ্জে যায়, ঢাকার পাশে নারায়ণগঞ্জে যায়। এবং নারায়ণগঞ্জে ওইখানে কাজের উদ্দেশ্যে যায়, ব্যবসার কাজে গিয়ে সেখান থেকে আমার মামা তার চেয়েও অনেক কম বয়স, আমার থেকেও মোটামুটি অনেক কম বয়স, সামান্তা আক্তার নামের এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। এটা ছিল আমার মামার 4র্থ বিয়ে। এবং সামান্তা আক্তারকে নিয়ে আসার পরে ওই মেয়েটা যথেষ্ট পরিমাণে শান্ত ছিল, মানে খুব বেশি অন্য মামিদের মতো অতটা খারাপ ছিল না, খুবই শান্ত ছিল। তাই সামান্তা আসার পরে ওই সামান্তা আমার নানিকে অনেক দেখাশোনা করতো। আমার অন্য যে মামনিগুলো ছিল তারা তো মোটো আমার নানিকে দেখতো না, আমার নানির সাথে কথাবার্তা বলতো না, এবং আমার নানির সাথে সম্পর্ক ভালো ছিল না। কিন্তু সামান্তা নামের ওই মেয়েটা আমার নানিকে খুব দেখতে পারতো।
নানিকে দেখতে পারতো, নানির কথা শুনতো এবং নানি যা যা বলতো নানি সব কথা শুনতো। কিন্তু এখানে একটা বিষয় আছে বলতে না, আমি আমার মামা জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে বলেছে, মামার মুখে শুনতাম বা অন্য অন্য মানুষের মুখেও শুনেছি ওই সামান্তা মেয়েটা নাকি হিন্দু ছিল, এটা নাকি হিন্দু মেয়ে ছিল, আমার মামা এটারে মুসলিম বানায় বিয়ে করে ফেলছে, এরকম একটা প্রবাদ আমি মানুষের মুখে শুনতেছি। কিন্তু এইটা আদৌ কতটুকু সত্য আমি এটা জানি না, যে আমার মামাই ভালো জানে। যেহেতু আমার মামা বিয়ে করে আনছে, মামা তখন বিয়ে করে নিয়ে আসছে, আইসা সবার কাছে মুসলিম পরিচয় দিছে, কিন্তু আমি যতটুকু গোপন সূত্রে জানতে পারলাম যে তিনি আসলে হিন্দু ধর্মাবলম্বী ছিল। তো যাই হোক, যেহেতু নারায়ণগঞ্জ থেকে চলে আসছে ময়মনসিংহে, তাই সাথে সংসার করতেছে, তো এই নিয়ে আমাদের আর কারো মাথা ব্যথা নাই, এটা সবাই যে যার মতো করে মেনে নিছে। তো আমার ওই সামন্ত মামিটার সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। অন্যদের তুলনায় এই মামিটা আমাকে অনেক যত্ন করতো, আদর করতো, ভালোবাসতো এবং মামির সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল, এতটাই ভালো ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। মামি আমাকে অনেক আদর করতো, যত্ন করতো, তো আমিও মামির সাথে অনেক আদর যত্ন করতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় বর্ষার সিজন আসে। তো বর্ষা যখন আসে, আমার নানুর বাড়ির পিছনে হচ্ছে অনেক বড় একটা খাল আছে এবং ওইখানে খালটার বেশিরভাগটা আমার মামার জায়গায় পড়ছে। তো ওইখান থেকে মাছ ধরবো। তো বৃষ্টির দিনে আমার ওই সামান্তা মামানিটি কিন্তু আবার একটু অন্যরকম ছিল, তিনি মাছ ধরতে খুব পছন্দ করতো এবং তিনি গ্রামের মেয়ে ছিল আর কি, একদম গ্রামের মেয়ে। তা আমাকে বলে যে এই নীরব চলো মাছ ধরবো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার মামা কিন্তু আবার ওই সামান্তা মামির উপরে খুব একটা টান ছিল না, মানে ওই বড় যে দুটা বউ ছিল ওদের সাথে আমার মামা থাকতো, ওইটারে আমার মামা খুব একটা দেখতো না এবং এটার কাজ ছিল ঘরদুয়ার পরিষ্কার করা, আমার নানিকে সময় দেওয়া এবং আমার সাথে দুষ্টামি করা। এটাই ছিল আমার এই মামির কাজ, এই মামির অন্য কোনো কাজ ছিল না। এবং এই মামিকে আমার মামাও খুব বেশি একটা মানে মূল্যায়ন করতো না, খুব বেশি একটা দামও দিত না, ওইটারে ছোটো বলে আমার মামা তার কাছেও নিয়ে যেত না। তা আমি আর মামি গিয়ে ওই খালের মধ্যে মাছ ধরতেছি, প্রতিদিনে প্রায় বর্ষার দিনে মাছ ধরি এবং মাছ টাছ ধরলে পরে মামি আর আমি একসাথেই পুকুরে গোসল করে ফ্রেশ হয়ে তা ওইরকম ঘরে যাইতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে ভাই এই মামি তো আমার সামনেই গোসল করতো এবং তার বয়স আমার বয়স প্রায় মোটামুটি সমানই ছিল, আমার চেয়ে হয়তো সে 1-2 বছরের ছোট হবে, বড় হবে না। তো একসাথে গোসল করতো। মামি একদিন হঠাৎ করে মামির জিগে দুষ্টমি করেছে, মামি কিছু মনে করেন একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমার সত্যি করে উত্তর দিন। তো আমার বলো আচ্ছা ঠিক আছে বলো না। আমি বললাম আচ্ছা মামি, আমার মামা তো কোনো দিন আপনার কাছে আসে না এবং মামা বেশিরভাগ সময় তার ওই 2 বউয়ের কাছেই থাকে, আপনার সাথে তার কোনো রকমের কোনো সম্পর্ক নেই, আপনার কাছে আসেও না, আপনার কোনো খবরও নেয় না। এখন মামার সাথে আসলে কি আপনার কোনো কিছু হয় কি না? তো তিনি তখন বলে কোন সময় একবার হয়েছিল কি আর মনে নেই, তোমার মামা তো আমার কাছে আসেই না। তাই আমি বললাম মামা না আসলে কি হয়েছে, ভাইগনা তো আছে, আপনি তো ভাইগনারে টাইম দিতে পারেন। আমি তো দুষ্ট প্রকৃতির ছিলাম, কিন্তু কোনো নারীর প্রতি নেশা আমার ছিল না। বাট এই যে মামি আমার সাথে পুকুরে মাছ ধরতো, মাঠে খেলতো, তারপরে গরু চড়াইতো, ছাগল একসাথে আমরা চড়াইতে যাইতাম, আমাদের ছাগল ছিল মামির একটা আমার একটা নিয়ে চড়াইতে যাইতাম এবং বিশেষ করে আমার সাথে মাছ ধরে সে রাতের বেলায় গোসল করতো, আমি লাইট মানে টর্চ লাইট টিপ দিয়ে ধরতাম, মামি গোসল করতো এবং গোসল শেষে কাপড় পাল্টাইতো। এই জিনিসগুলো আমার নিজের ভিতরে এক ধরনের জৈবিক চাহিদা তৈরি করে, মানে আমার ভিতরে একটা খারাপ নেশা চলে আসে যে আমি যে ইউজ করবো বা এরকম কিছু একটা চলে আসে। এবং 1 দিন 2 দিন 3 দিন এরকম হতে হতে একদিন মামি গোসল করে ওঠার পরে আমি হঠাৎ করে মামিরে বলতেছি যে আমার মামি কিন্তু আবার তেলাপোকারে খুব ভয় পাইতো, এমনি গ্রামের মেয়ে হইলেও তেলাপোকা দেখতে পারতো না। তাই আমি হঠাৎ করে বলছি মামি তেলাপোকা। তা চিৎকার তো দিতে পারে না যেহেতু রাতের বেলায় ওই পুকুরের মধ্যে, তারপরে তুমি তেলাপোকা ফালাইতো। আমি ওই তেলাপোকা ফালাইতে গিয়ে আমার মামির সাথে এক ধরনের কাজ করে ফেলি, মানে মোটামুটি আমাদের মাঝে একটু হাতাহাতি হয়ে যায়। এরপরে মামি আমাকে ডিরেক্টলি প্রস্তাব করে যে আমি তোমার সাথে এই কাজটা করবো, কারণ তোমার মামা তো কখনই আমার কাছে আসে না, আমার কোনো খবরও নেয় না। এবং এটা বলার পরে আমি তখন আস্তে আস্তে মামির সাথে এই ধরনের কাজে লিপ্ত হয়ে গেলাম, যেটা মামার অবর্তমানে। মামি তো আলাদা একটা ঘরে থাকতো, আমার নানির লগে থাকতো, আমি এক রুমে থাকতাম, মামি নানির নিয়ে আরেক রুমে থাকতো। তো নানি ঘুমিয়ে গেলে মামি তখন আমার কাছে চলে আসতো, মাসের পর মাস চলে যেত, বছরের পর বছর চলে যেত, আমার মামা কিন্তু আমার এই মামির কাছে আসতোই না, এবং মামির কোনো খোঁজ খবর নিত না। মামি আমার কাছেই থাকতো বেশিরভাগ সময়, আমার কাছেই ঘুমাইতো, আমার সাথে মামির সমস্ত রকমের সম্পর্ক হতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে মামির সাথে মোটামুটি আমি তখন একেবারে গভীরভাবে জড়িয়ে পড়ি বলতে এরকম যে মামি আমাকে ছাড়া কিছু বোঝে না, একইভাবে আমিও মামনিকে ছাড়া কিছু বুঝি না, এবং দুজনে তখন প্রেম ভালোবাসার মধ্যে থাকি এবং আমাদের মাঝে এই অবৈধ সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে। এরকম করে সময়টা হতে হতে একটা পর্যায়ে আমার মামি তখন হঠাৎ করে বাচ্চা কনসেপ্ট করে ফেলে, এবং একে তো মামি বাচ্চা কনসেপ্ট করে এবং দ্বিতীয়ত আমার ভাইরা সবাই বিয়ে করে ফেলছে। আমার নানিও তখন আমার মাও তখন আমার নানিকে বলতেছে
যে আপনারা তো বয়স হয়েছে, একটা কাজ করেন, ওর বিয়ে শাদী করাই দেন। এবং আমার নানির কথা হচ্ছে, আমার নানি আমাকে বিয়ে শাদী করাইয়া ওই গ্রামে মানে মামার বাড়িতে আমাকে সেটেল করাই দিবে, আমাকে আমার বাড়িতে পাঠাবে না। এবং আমার ভাইদের নামে মোটামুটি জায়গা সম্পত্তি সব আমার বাবা ভাগ করে দিবে, মানে আমারে কোনো জায়গা সম্পত্তি দিবে না। এবং এটা আমার প্রয়োজনও নেই, এটা আমার বাবা এবং ভাইরা মিলে তারা আলোচনা করে ফেলছে। তো নানু বাড়িতে বিয়ে করাবে, দেখে শুনে কোথাও একটা ভালো মেয়ে বিয়ে করে আমাকে নানু বাড়িতে রাখবে, এটা আমার নানুর টার্গেট। তো এখন আমার মা যখন বলতেছে নানুকে বিয়ে করানোর জন্য, এবার নানু আমার জন্য মেয়ে খোঁজা শুরু করছে। ওই সময় কিন্তু আমার ওই সামান্তা মামি কিন্তু প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা চলে আসছে। এবং নানু যখন এরকম করে মেয়ে খুঁজতে শুরু করছে, আমি তখন মামনির বললাম যে মামনি আপনি বাচ্চাটা নষ্ট করেন এবং পরেরটা পরে হবে। আমি সামান্তা বলতাম যখন কেউ থাকতো না, বাট এমনি মানে কেউ থাকলে মামি করে ডাকতাম। পরে আমি তার জন্য বাজার থেকে ওষুধ এনে দিই, ওষুধ এনে আমি তখন বেবিটা নষ্ট করি। বেবিটা নষ্ট করার পর এরকম করে তার সাথে আমি আসি 1 দিন 2 দিন 3 দিন, বাট এবার আমাকে বিয়ে করানোর জন্য আমার নানি উঠে পড়ে লাগছে। এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতেছে, আমাকে বিয়ে করাই দিবে। এবং নানির কথাই একটা যে তাড়াতাড়ি বিয়ে করাই দিব, সন্তানাদি হয়ে যাবে, ফ্যামিলি হয়ে যাবে, এরকম করে নানু বিয়ে করানোর জন্য লাগছে। এবার আমি তো আর এই মামনির সম্পর্কের কথা কাউকে বলতে পারি না, এবং মামনির কথাও নানির কাছে বলা সম্ভব না। এটা আমি কি করে বলবো? না মাকে বলতে পারবো, না আমার নানিকে বলতে পারবো, এটা তো কারো কাছে বলা সম্ভব না। এবং এটা তো কেউ শুনবেও না, কেউ মানবেও না। একটা পর্যায়ে তখন খুব মানে বেকায়দায় পড়ে গেলাম যে এখন আমি কি করব, আমি কাকে গিয়ে বলবো এই কথা, এবং আমার এই কথা তো কেউ মানবে না, কেউ শুনবে না। ভিতরে খুব খারাপ লাগা কাজ করতেছে, কি করা যায়, কেমনে ম্যানেজ করা যায়, এবং সবাইকে ম্যানেজ করে কেমনে আমি আমার মামিকে মানে নিয়ে বিয়ে করতে পারবো, ওরকম একটা আলোচনার ভিতরে তখন আমি মামির সাথে আলোচনা করি। মামি তখন আমারে বললো যে একটা কাজ করো, এরকমই যেহেতু হইতেছে তুমি আমার নিয়ে পালাইয়া যাও, চলো আমরা পালাইয়া যাই। তাহলে আমি বললাম যে মামি আমি পালাইয়া কই যাবো? বলে ঢাকাতে আমার অনেক পরিচিত জায়গা আছে, নারায়ণগঞ্জের দিকে, ওইদিকে চলে যাব, আমার বাড়ি আছে ওইদিকে। তো তিনি তখন এটা আমাকে বললে পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে পালাইয়া যাবো, কারণ এখানে তো আর আমি আপনার বিয়ে করতে পারবো না, আমার মামা এটা দিবেও না, আমার নানিও মানবে না, আর আমার পরিবার এটা কখনো মানবে না। এরকম করে ভাই আমি তখন এক রাতে আমার মামির সাথে পালাইয়া চলে আসলাম। মামির সাথে মামির ওই রকম টাকা পয়সা কিছুই ছিল না সাথে, মোটামুটি যা কিছু ছিল আমার কাছে যতটুকু ছিল, নানির ব্যাগ ট্যাগ থেকে হাতে স্বর্ণ গয়না মোটামুটি টাকা পয়সা যা পাইছে ওই নিয়ে তখন পালাইয়া চলে আসছে। পালায় আসার পরে বাসে উঠছি, বাসে উঠে আমরা তখন ঢাকাতে আসছি। ঢাকাতে প্রথমে সায়দাবাদে আসছি, আসার পরে এবার নারায়ণগঞ্জে যাব। যখন নারায়ণগঞ্জে যাব, আমার মামি আমার নিতে রাজি হয় না সায়দাবাদ থেকে। আমি বললাম যে কী ব্যাপার, আমার নেবেন না আপনাদের বাড়িতে? পরে বলে না, আমার বাড়িতে তো আসলে যাওয়া যাবে না এবং তোমাকেও নেওয়া যাবে না। তাহলে আমি বললাম কেন? তখন আমি এই সর্বপ্রথম ওনার মুখে জানতে পারি যে তিনি আমাকে বলে আমরা কিন্তু মূলত হিন্দু। এটা শোনার পর আমি পুরো আসমান থেকে পড়ছি। আমি বলি হিন্দু? বলে হ্যাঁ হিন্দু, এবং তোমার মামার সাথে আমার একটা সম্পর্ক হয়, তোমার মামা ব্যবসার খাতিরে এখানে আসে, এবং সম্পর্কের সূত্র ধরে তোমার মামা আমাকে মুসলিম বানায় নিয়ে আসে, আমাকে কলমা পড়ায় আমাকে নিয়ে আসে, কিন্তু আদত আমি হিন্দু, আমার বিয়ের কোনো কাবিন হয় নাই, শুধু মসজিদে হুজুর ডেকে আমাকে বিয়ে করা হয়েছে। তা আমি বললাম তাহলে আপনি কি হিন্দু? বলে হ্যাঁ আমি হিন্দু, আমার পরিবার হিন্দু পরিবার, সো আমি তো তোমাকে আমার পরিবারে নিতে পারবো না, এবং আমি যে পরিবারে যাব গেলে আমাকে ওই পরিবার থেকে আসতে দিবি কিনা তার তো কোনো নিশ্চয়তা নেই। তখন আমি ঢাকা শহরে কাউরেই চিনি না এবং উনিও কাউরে চিনে না। এরকম করতে করতেই তখন ওনার এক বান্ধবীর বাড়িতে আমাকে নিয়ে গেল, বান্ধবীর বাসায় ঢাকা শহরে। তো রাতটা আমরা ওখানে থাকলাম। ওর বান্ধবী কিন্তু হিন্দু ছিল, সে তখন বিষয়টা জানছে। জানার পরে আমি বলতেছে যে নীরব তোমাদের বাসায় থাকবে, আমাকে কিন্তু হিন্দু পরিচয় দিয়েছে, ওইখানে নিয়ে যাওয়ার পরে হিন্দু পরিচয় দিয়েছে, দিয়ে আমাকে ওইখানে রাখছে বান্ধবীর বাসায় রেখে বলতেছে আমাদের কাছে তো খুব বেশি টাকা পয়সা নেই, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি আবার আইসা তারপর নীরবে নিয়ে যাব, এটা বলছে। বলার পরে আমার মামি তখন কী করলো, চলে গেছে ইয়াতে নারায়ণগঞ্জে। আসলে আমি জানি না আমার মামি কেন আমার মামারে বিয়ে করছে। সামান্তা কিন্তু দেখতে ভালোই ছিল, সুন্দরীও ছিল, এবং হিন্দু পরিবারের মেয়ে ছিল। শুনলাম যতটুকু তার বান্ধবীর মুখে, তার নাকি ভালো টাকা পয়সাও ছিল। এবং আমার মামা কিন্তু আবার একটু অন্যরকম, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এগুলো কিন্তু করতে পারতো। এই যে বিভিন্ন মহিলাদের সাথে খারাপ কাজ করতো, এটা কিন্তু করতো উনি তাবিজ করতো, মানে বিভিন্ন মহিলাদেরকে কালো জাদু করতো, ব্ল্যাকমেল করতো, ওনার প্রতি পাগল করে ফেলতো, এবং ওনার প্রতি পাগল করে উনি এই ধরনের কাজগুলো করতো। তা আমার কাছে একইভাবে মনে হলো যে সামান্তার প্রতিও তার এক নেশা জন্মায়, নেশা জন্মানোর পরে সে সামান্তাকে এভাবে ব্ল্যাক ম্যাজিক করেই বিয়ে করে, এটা মনে হলো আর কি। তা না হলে দুইটা বউ থাকার পরেও এরকম একটা মেয়ে কীভাবে আমার মামাকে বিয়ে করে ফেললো। যাই হোক, পরে মামি গেল পরে মামি আর আসতেছে না, মানে অনেক দিন কেটে গেছে, উনি আর আসে না, ওনার কোনো খবরও নাই। আমি ওনার বান্ধবীর বাড়িতে পড়ে আছি। প্রায় সপ্তাহখানিকের পরে ওনার বান্ধবী তখন আমার সাথে একটু দুর্ব্যবহার করতে শুরু করে, এক বাড়িতে কতদিন থাকবো। পরে আমি খবর নিলাম বান্ধবীর কাছ থেকে আমার মামির বাড়ির ঠিকানা, এবং বাড়ির ঠিকানা নেওয়ার পরে আমি তখন ঢাকা শহর থেকে ওই মামির বাড়িতে যাই নারায়ণগঞ্জে। মামির বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ ঠিকই ওনার এখানে বাড়ি, কিন্তু উনি হিন্দু পরিবারে।
তো 2 দিন ধরে আমি ওইখানে ঘোরাফেরা করলাম, ওনার সাথে আমার কোনো দেখা হলো না এবং ওনার হাতে যে মোবাইল ফোনটা ছিল এটাও যাওয়ার পরে বন্ধ পাইলাম, এই মোবাইলটাও বন্ধ ছিল। তো ওখানকার এক ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, মোটামুটি ভাইটা আমাকে অনেক হেল্প করছে, উনিও মুসলিম। তো ওই ভাইটার মাধ্যমে তখন ওই যে মুসলিম পাড়া হিন্দু পাড়া পাশাপাশি ছিল, ওই মুসলিম ভাইটা তখন আমাকে হেল্প করতো এবং সামান্তার ব্যাপারে আমাকে খোঁজখবর দিত, যে কোথায় আছে কেমন আছে। জানতে পারলাম তার পরিবারের কাছে যাওয়ার পরে তাকে তার পরিবার আটকায় ফেলছে এবং পরিবার তাকে আর বেরোইতে দেয়নি, যে তুই এখানে থাকবি, তখন তাকে বিয়ে দেওয়ার জন্য তারা এরকম করতেছে। যাই হোক, মাসখানেক আমি তখন এই নারায়ণগঞ্জে এখানে ওইখানে হচ্ছে আমার তো নানুর কাছ থেকে কিছু আনছিলাম, গয়নাঘাটি তো অনেক কিছুই ছিল, ওই গয়নাঘাটিগুলো বিক্রি টিক্রি করে কিছু নগদ টাকা হয়েছে এবং ওই ক্যাশ টাকা ভাঙিয়ে আমি তখন ঘুরতেছি। এরকম করে ঘোরাফেরা করতে করতে মাসখানেক পরে আমার এই সামান্তার সাথে আমার আবারও যোগাযোগ হয় ফোনের মাধ্যমে। আমি তখন কান্নাকাটি করি যে আমি তোমার জন্য সব কিছু ছেড়ে চলে আসছি। আর আমার কিন্তু এদিক দিয়ে আমার পরিবারের সাথেও কোনো যোগাযোগ নাই, আমার নানুর সাথেও কোনো যোগাযোগ নাই, আমার নানা বাড়ি কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি শুধু সামান্তারে ভালোবাসি, সামান্তারে পছন্দ করি এবং সামান্তারে পছন্দ করে আমি সব কিছু ছেড়ে চলে আসছি। দেন এবার আমার তার সাথে ফোনে যোগাযোগ হয়, আমি বললাম যে তুমি আমার এইভাবে তোমার বান্ধবীর বাসায় রেখে চলে আসছো, এটা তো তুমি ভালো করো নাই, এখন তুমি আমার সাথে কোনো যোগাযোগ করতেছো না, তুমি কোথায় আসো না আসো আমি জানি না এবং আমি খুব কষ্টে আছি, এগুলো তারে বলি। তখন সে আমারে বলে আমি কি করব, আমি আসার পরে আমার পরিবার আমাকে আটকায় ফেলছে, আমাকে বাড়ি থেকে বেরোইতে দেয় নাই এবং মানসিকভাবে আমাকে অনেক ডিপ্রেশনে রাখছে, আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক ফাইজলামি করতেছে তারা, এখন আমি তো এখান থেকে বেরোতে পারতেছি না। এরকম করে প্রায় 2 মাস পর্যন্ত সে তার পরিবারের কাছে বন্দি থাকে এবং 2 মাস পরে আমি তারে আবারও ওই পরিবার থেকে বের করতে সক্ষম হই। ওখান থেকে সে আবার পালিয়ে চলে আসে, পালিয়ে আমার সাথে আসে এবং আমার সাথে আসার পরে সে আর আমি তখন ঢাকাতে একটা গার্মেন্টসে চাকরি নিই, আমিও চাকরি নিই, ও চাকরি নেই। আমাদের ময়মনসিংহের আরেকটা মহিলার সহযোগিতায় দুজনে চাকরি নিই, দুজনে তখন চাকরি করতেছি গার্মেন্টসে চাকরি করতেছি। এইভাবে প্রায় 4 মাসের মতো গার্মেন্টসে চাকরি করি। 4 মাস পরে আমি কিন্তু সিম পরিবর্তন করে ফেলি, নতুন সিম চালাই। 4 মাস পরে আমার একদিন আম্মুর জন্য আমি আমার মাকে হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখি। এর মাঝে কিন্তু আবার সামান্তার আমি বিয়েও করছি, মানে হুজুরের কাছে গিয়ে কলমা পরে বিয়ে করছি। তা 4 মাস পরে আমি হঠাৎ করে আমার মার একদিন স্বপ্নে দেখি এবং মারে যেদিন স্বপ্নে দেখি ওই দিন আমার আম্মার জন্য খুব খারাপ লাগে, কান্নাকাটি করি এবং এই 4 মাস পর্যন্ত আমি কারোর সাথেই যোগাযোগ করি নাই, না পরিবারের নানার বাড়ি কারোর সাথে, মা আমার বাড়ি কারোর সাথে। এবার 4 মাস পরে আমি তখন প্রথম আমার আম্মুর সাথে যোগাযোগ করলাম, মারে ফোন দিলাম এবং দেওয়ার পর আমি তখন কান্নাকাটি করতেছে, মাও তখন কান্নাকাটি করতেছে। মা আমারে বলতেছে তুই আমার সবচেয়ে ছোট ছেলে, এটা তুই কীভাবে করতে পারলি, তুই কেন বাড়ি থেকে এভাবে পালাই গেলি এবং গেলি তোর মামিরে নিয়ে চলে গেলি, তোর বাবা তো আর মান সম্মান দেখাইতে পারে না এবং মানে মুখ কাউরে দেখাইতে পারে না, কাউরে মুখ দেখানোর কোনো সুযোগ নাই, তুই এই কাজটা কীভাবে করলি, তুই আমার ছেলে হয়ে একটাবার চিন্তা করলি না যে তুই যে মামিরে নিয়ে পালাচ্ছিস, পরে আমরা সমাজে মুখ দেখাবো কেমন করে। আমি তখন আম্মুর কাছে কান্নাকাটি করি যে আম্মু কীভাবে হয়ে গেল না হয়ে গেল বুঝতে পারি নাই, বাট মামির আমার ভালো লাগতো, সেই জায়গা থেকে আমি এটা করছি। মামি আর আমি একসাথে খালে মাছ ধরতাম, ওইখান থেকে আমাদের সম্পর্ক হয়ে গেছে। আম্মু বলে কাজটা ভালো করস না, এটা খুব খারাপ করছিস। তা আম্মুরে বুঝালাম যে আম্মু অপরাধ তো করেই ফেলছি, এখন তুমি আমার অপরাধী বানায় তো লাভ নাই, কীভাবে এই অপরাধ থেকে মুক্তি পাওয়া যায় এটা তুমি বলো। আম্মু বলে কই আছিস, আমি বললাম ঢাকাতে আছি, ওই জায়গায় কাজ করতেছি, এরকম গার্মেন্টসে চাকরি করি। আম্মু তখন আমারে বলে গার্মেন্টসে চাকরি করি সংসার চলে, আমি বললাম চলে না, দুজনে হয়তো একবেলা খাই আরেক বেলা না খাই, কষ্ট মষ্ট করে কাটাইতে আসি। আম্মু আমারে বলে তুই বউরে আনার দরকার নাই, বউর ওইখানে রেখে একদিন বাড়িতে আয়। আমি বললাম বাড়িতে গেলে তো মামা আমারে মাইরে ফেলবে। আমি ওদিক দিয়ে মামারও খবর নিয়েছি যে মামা আমারে খুঁজতেছে, আমার পাইলে মামা মারবে, খুবভাবে আমার মামা মারবে। এবং এই ঘটনায় আমার নানিও কিন্তু খুবভাবে অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে গেছে। আমার মামা মানে নানির খুব মারছে, নানির গায়ে পর্যন্ত হাত তুলছে যে আমার বউ আপনার সাথে ঘুমাইতো, কীভাবে আপনার সাথে ঘুমানোর পরে ওর সাথে লাইন হয়ে গেল, আপনি কেন বুঝলেন না, বা আপনি ওর অনেক প্রশ্রয় দিয়েছেন। আমার নানি অনেক প্রশ্রয় দিয়েছে, এই জন্য আমার নানির উপর আমার মামা তখন ক্ষিপ্ত হয়ে গেল। যাকে একবার যেমন নানির গায়েও হাত তুললো, এগুলো জানতে পারছি। আমি তখন আর মামারে কিছু তো বলবো না, বা মামারে আমার কিছু বলার নাই। আমি তখন এই সামান্তার নিয়ে ঢাকাতে, এবার আমি অনেক দিন পরে একবার বাড়িতে গেছি বলতে আমাদের গ্রামে যাইনি, পাশের এক গ্রামে আমার আম্মুরে ডাকছে, আম্মু আসছে, আম্মুর লাগে আমার দেখা হয়েছে। তা আম্মু আমার কিছু টাকা পয়সা দিল, যে যাই কিছু টাকা পয়সা নিয়ে যা, তে বউ নিয়ে ঢাকাতে আসোস, কেমন আসোস না আসোস আমি জানি না। পরে আমার কিছু টাকা দিলাম, ওইটা নিয়ে তেন আবার তখন ঢাকাতে চলে আসি। আইসা সামান্তার আমি ওই একইভাবে গার্মেন্টসে চাকরি করি। মাসখানিক পরে আমার আম্মা এবার আমাদেরকে দেখার জন্য ঢাকাতে আসছে। আসার পরে সামান্তা তখন আমার আম্মুর পা ধরে কান্নাকাটি করতেছে। এই যে সামান্তা যে হিন্দু পরিবারের মেয়ে, এটা কিন্তু আমি আমার মারাও জানাইনি বা কাউরে জানাইনি, এবং মামাও কিন্তু বিষয়টা কাউরে জানায়নি। তখন পর্যন্ত মামা কাউরে জানায় নাই যে ও হিন্দু, এবং মামা তোকে গাভিন করে বিয়েই করে নেই, মামার তো একরকম বিয়ের কোনো বৈধতাই নেই। এই জন্য মামা পুরোপুরিভাবে চুপ ছিল।
এবার আম্মু তখন আমাকে বলতেছে, একটা কাজ কর, তুই ওরে নিয়ে বাড়িতে চলে আয়। আমি যখন আমাকে বলতেছে ওরে নিয়ে বাড়িতে চলে আয়, এভাবে ঢাকা শহরে পড়ে থাকবি, এটা কেমন দেখায়? দুজনে মিলে গার্মেন্টসে চাকরি করিস, তোর বাবার কি জায়গা সম্পত্তি কম আছে? এবং আমি তখন জানতে পারলাম যে আমার আব্বা মোটামুটি জায়গার একটা ভাগ বন্টন করে ফেলছে, আমার ভাইদেরকে জায়গা সম্পত্তি দিবে, আমারে দিবে না। আমার আব্বার কোনো সয় সম্পত্তি দিবে না, কারণ আমি একটা অঘটন ঘটাইছি, একটা খারাপ কাজ করছি, এমন একটা মেয়ে নিয়ে পালায় চলে আসছি, যার জন্য আমাকে কোনো জায়গায় সম্পত্তি দিবে না, সব আমার ভাইদেরকে দিয়ে দিবে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে দিবে আমার আব্বু। তার আম্মু আমারে বলতেছে, এখনও সময় আছে, তুই যদি বাড়িতে যাস, গিয়া তোর আব্বার সামনে পড়িস, তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করিস, তোর বাপে তোরা না দিয়ে থাকতে পারবে না, তোকে দিবেই দিবে, তুই বাড়িতে চল। আমি যেতে চাই না, যে মা আমার দরকার নেই, আমি যাব না, বাবা যদি আমাকে দিতেই চাইবে না, আমার দরকার নেই। তা আমার আম্মু বলে, এটা কোনো কথা? এখন তো বুঝতেছিস না, কিন্তু ভবিষ্যতে বুঝবি, টাকা পয়সার যে কত উপকার, কত দামি জিনিস, এটা পরে বুঝবি, তা তুই চল। এরকম করে আমাকে তখন আমার আম্মু ধরতেছে, তুই চল। আমি করে ধরাধরি পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি যদি এরকম করেই বলতেছো তাহলে আমি যাব। এবার আমি তখন আমার আম্মুর সাথে কথাবার্তা বলে আমি তখন এবার বাড়িতে গেলাম, বউ সামান্তারে নিয়ে বাড়িতে গেছি। যাওয়ার পরেই মানে আমার ভাইয়েরা বিয়ে করছে, আমার বড় 4 ভাই আছে, তারা বিয়ে করছে, মানে ভাই তার বউ নিয়ে, বাচ্চা নিয়ে সবাই মোটামুটি অনেক সেটেল। তো এখন তারাও তো জায়গা সম্পত্তি বাড়িও ভাগ করে ফেলছে, 4 ভাই বাড়িও ভাগ করে নিয়ে গেছে, 4 ভাই 4 বাড়িতে, মানে 4 কোনায় বাড়িও বানায় ফেলছে, তাদের মতো করে বাউন্ডারি করে ফেলছে। এখন আমি যাওয়ার পরে তো ঝামেলা, না আমার ভাইরা আর আমার ভালো করে দেখতে পারে না, আমার সাথে খুব বেশি একটা কথা বলে না। আমি যেহেতু বউ নিয়ে গেছি, একে তো মামি নিয়ে গেছি, মামিরই বিয়ে করে তারে নিয়ে গেছি, এবং তার উপরে আবার মানে ভাইদের ভাগে সম্পত্তির একরকম ভাগ বসাইতে গেছি। ভাইরা তো সবার কাছে, হুজুরের কাছে গিয়া ফতুয়া দেয়, আমার ভাই মামি নিয়ে আসছে। আমার আব্বা তো আমার সাথে কথাই বলে না, আম্মুর মুখের দিকে তাকে হয়তো আমার গায়ে হাত তোলে না, আমার শরীরে হাত তোলে না, কিন্তু আমার কাছ থেকে দূরে থাকে, আমার সামনে আসে না, আমার সাথে কোনো কথা বলে না, আমার কাছ থেকে দূরে দূরে থাকতেছে। আম্মু তখন অন্য ভাইদেরকে বুঝাইতেছে, ও সবার ছোট, ও ভুল করছে, ও অন্যায় করছে, এবং তোরা বড়রাও কি ভুল অন্যায় করবে নাকি, তোরা তারা মাফ করে দে, এবং সে যেটা করছে এটার জন্য সে অনুতপ্ত, তারা ক্ষমা করে দে, এমন করে আমার ভাইদেরকে বুঝাইতেছে। ভাইয়েরা কোনো কিছুই বুঝতে রাজি নেই, কোনো ভাই আমার সাথে কথা বলে না, কোনো ভাবি আমার সাথে কথা বলে না, এবং ভাই ভাবির যে সন্তান আছে আমার ভাইস্তি, ওরাও আমার সাথে কথা বলে না। এবং সামান্তার আমি মনে হয় এই পরিবারে সম্পূর্ণ আগাছার মতো পড়ে আছি, কেউ আমাদের সাথে কথা বলে না, আমাদের সামনে আসেন, আমাদের কাছ থেকে দূরে থাকে, শুধুমাত্র আম্মু কথা বলে। খাবার দাবার আম্মু এনে দেয়, চাউল ডাউল বাজার সাজার যা লাগে সবই মা দেয়, এবং মায়ের উপরে আমরা তখন পরিপূর্ণভাবে ডিপেন্ড। এরকম করতে করতে আমার একদম ছোট যে ভাইটা আছে, আমার ওই ছোটো ভাইটা তখন হঠাৎ করে আমার সাথে মিশে যায়। আমার ইমিডিয়েট বড় যে ভাইটা আছে, আমি ওনার কথা বলতেছি, মানে আমার বড় যে ভাইটা আছে, ওই ভাইটা তখন আমার সাথে মিশে যায়, এবং আমার সাথে মিশেও তখন আমার সাথে কথা বলে, এবং তার বউ তখন আমাদের কাছে আসে, মানে আমাদের ঘরে আসে। আমি তো মায়ের ঘরে থাকতাম, মায়ের ঘরে আসে এবং আইসা কথাবার্তা বলে, সবাইরে বলে যে ও তো দেখতে শুনতে ভালোই আছে, এবং মেয়েটাও দেখতে শুনতে ভালো। সামান্তার কথা বলে যে দেখতে শুনতে ভালো, এরকম কম বয়সী একটা মেয়ে কেন মানে আমার মামা শ্বশুরের কাছে বিয়ে বসলো, বা ওইখানে কেন গেল, এটা ওইটা বলতেছে আর কি। তো তখন ওই ভাইটাকে অনেক বিশ্বাস করতাম। আমার ভাইটা আমার কাছে আসতো, ওর নাম ছিল নাহিদ ভাই আসতো, আমাদের ঘরে আসতো, আমার বউয়ের সাথে মিশতো। আম্মু তখন নাহিদ ভাইরে বলতেছে, একটা কাজ কর, এরকমটাই যেহেতু করতেছে, তুই তোর ভাইদেরকে বলে বুঝেয়া, মানে ও তো তোদেরই ভাই, তোদের ভাই, ওরে একটু বুঝিয়ে শুনে ওরে কিছু জায়গা সম্পত্তি দিয়ে দে, অন্তত জমিতে না দেস, বাড়িতে হইলেও দে, ও যাতে একটা ঘর বানায় তার বউটারে নিয়ে অন্তত দুই মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে, এমন একটা ব্যবস্থা তোরা করে দে। তা আমার ভাইদেরকে বলতেছে। তাই নাহিদ ভাই তখন অন্য ভাইদের সাথে কথা বলে, আমার বড় ভাইদের সাথে, বড় 3 ভাইয়ের মধ্যে কেউ রাজি নেই। 3 ভাইয়ের কথাই একটা, যে না, ও নানার বাড়িতে গেছে, নানার বাড়িতে তো আমার নানির অনেক সম্পদ আছে, সেখান থেকে ওরা সম্পদ দিত, ও কেন এই বাড়িতে আসলো, এবং ও কেন মামির নিয়ে পালাইলো, ওর কারণে আমরা সমাজে মুখ দেখাতে পারি না, মানুষের সামনে যেতে পারি না, মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা বলে, অ্যান্ড ওরে এই বাড়িতে থাকতেও দেওয়া যাবে না, ওরে তো আমরা বাড়িতে রাখছি, এটাই তো আমাদের জন্য অপরাধ, এটাই তো আমাদের অন্যায়। মানে আমার বড় ভাইরা একদম ফির সাহেবের মতো কথা বলতেছে, মানে বড় মুড়িদের মতো কথাবার্তা বলতেছে। ভাইরা তখন মোটামুটি আমার উপরে খুবই ক্ষিপ্ত, খুবই রাগান্বিত। যাই হোক, ভাইদেরকে তো আর বুঝাইতে পারি না, তারা এরকম করে খারাপ ব্যবহার কন্টিনিউয়াসলি আমার সাথে করে যাচ্ছে। এবার আমি চিন্তা করতেছি এখন আমি কি করব, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, না পারি এদিকে যাইতে, না পারি ওইদিকে যাইতে, মানে সর্বোপরি একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছি। ভাইয়েরে না পারি বুঝাইতে, না পারি অন্য ভাইদেরকে বুঝাইতে, না পারি বাবারে বুঝাইতে, এবং মা তো আমাদের জন্য কান্নাকাটি করতেই আছে, কখনো এই ভাইয়ের কাছে, কখনো ওই ভাইয়ের কাছে, কখনো বাবার কাছে, সবার কাছে কান্নাকাটি করে। আর এদিক দিয়ে মামা তো আমার উপরে খুব রাগান্বিত, আমার মার সাথেও কথা বলে না মামা, যে মামা আমার মারে গালাগালি করে যে ওরে বাড়িতে কেন জায়গা দিচ্ছেন, রাখছেন কেন। এবং আমার মামাও একইভাবে আমার বড় যে ভাইগুলো আছে, ভাইগুলোর সাথে হাত মিলাইছে।
আমার বড় ভাইগুলোর সাথে হাত মিলিয়ে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। যাই হোক, যে যার মতো করে চেষ্টা করতেছে আমার ক্ষতি করার জন্য, আমি আমার বউ নিয়ে আল্লাহ আল্লাহ করে দিন পার করতেছি। এমন করতে করতে ওই যে নীরব ভাইয়ের বউ, মানে আমার ওই নাহিদ ভাইয়ের বউ আমাদের ঘরে আসতো। নাহিদ ভাইয়ের বউ, আমার ভাবি আমাদের ঘরে আসতো, আমাকে এটা খাওয়াইতো। ভাবি রান্না বান্না করে এনে মাঝে মাঝে দিত, খাইতাম। ভাই এই যে ভাবে মাঝে মাঝে রান্না করে এনে দিত, আমি আর আমার বউ খাইতাম। ওইখান থেকে মানে আল্লাহর কি হুকুম, আস্তে আস্তে করে আমি জানি কেমন হয়ে যাচ্ছিলাম। মানে কেমন বলতে, আমি মানসিকভাবে একটু বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছিলাম। মানে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতাম না। এরপরে হঠাৎ করে শারীরিকভাবে সমস্যা দেখা দেয়। এরকম করে সপ্তাহখানিক আমি তখন বাথরুমে যাচ্ছি, মানে আমার পেটের অবস্থা খুব খারাপ, বাথরুমে যাচ্ছি এবং মাথা ঘুরে পড়ে যাচ্ছে, খুব দুর্বল হয়ে যাচ্ছে। আম্মু তখন ওর স্যালাইন এটা ওইটা এনে খাওয়াইতে আসে। এর মধ্যে আমি হঠাৎ করে অনেক শুকিয়ে গেছি। মানে এত পরিমাণে শুকাইছি বলার মতো না। এই শুকিয়ে যাচ্ছে শরীর, আমার এতটুকুই মনে আছে যে আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে, অনেক শুকিয়ে যাচ্ছে, এইটুকুই মনে আছে। এরপরে আর কোনো কিছু মনে নেই। এরপরে আমি প্রচুর পরিমাণে শুকিয়ে গেছি এবং আমি তখন মানে মানসিকভাবে আমি আমার সেন্স হারিয়ে ফেলছি আর কি। মানে আমি সেন্সলেস হারিয়ে ফেলছি, আমার ভিতরে আর কোনো কিছু না। আমি কই আছি না আছি আমি কিচ্ছু জানি না। এবং এরই মাঝে অনেক মাস কেটে যায়, অনেকগুলো মাস কেটে যায় এবং আমার যখন মোটামুটি জ্ঞান ফিরে, বা আমি যখন মোটামুটি একটু বুঝি, বা আমি যখন জানতে পারি, তখন জানতে পারি যে আমার জীবন থেকে প্রায় 3 বছরের মতো কেটে গেছে। এই 3 বছরে কোনো মেমোরিয়াজ আমার মনে নেই, এবং 3 বছরে আমি কোথায় ছিলাম, কি করেছি, বা কি হয়েছে না হয়েছে, এগুলো কিছুই মনে নেই। বাট আমার যখন সুস্থতা ফিরে আসে, আমি যখন মোটামুটি ভালো হই, তখন আমি দেখি যে আমাকে রাস্তার পাশে একটা গাছের সাথে শিকল দিয়ে আমার পা বাঁধা, এবং আমার বউ মুখ বেঁধে রাখছে, এবং বিভিন্ন মানুষের কাছ থেকে আমার বউ টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে। রাস্তার পাশে অনেকেই বাসে করে যাচ্ছে, সিএনজি করে যাচ্ছে, তারা এখানে টাকা ফেলতেছে আমার জন্য, আমার বউয়ের জন্য টাকা ফেলতেছে। তাহলে আমি কিন্তু ধরেই ঠিক হয়ে জানি আস্তে 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 যখন আমি তখন আমার বউরে বলি যে আমি এখানে কেন, আমি এই জায়গায় কেন, বা আমাকে তুমি এরকম করে বাইধা কেন রাখছো। আমার বউ তখন অনেক মোটা কাটা হয়ে গেছে, অনেক স্বাস্থ্য ভালো হয়ে গেছে, মানে ওর কাপড় চোপড় অনেক ভালো। তাই আমি বলি যে সামান্ত আমরা এখানে কেন। পরে আমি আমার বউর মুখে জানতে পারি যে আমার ছোট ভাই, মানে আমার নাহিদ ভাইয়ের বউ আমারে তাবিজ করছিল, এবং আমাকে কি জানি খাওয়াইছে, এবং খাওয়াইয়া তাবিজ পরায় আমাকে পাগল বানাই দিছে। তা পাগল বানানোর পরে আমি তখন পাগল হয়ে গেছি, রাস্তায় ঘুরতে শুরু করছি, পাগলামি শুরু করছি, এবং বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। একসময় আমাকে আর সামান্তাকে নাকি বাড়ি থেকে বের করে দিছে আমার ভাইরা মিলে। যেহেতু আমি কাপড় চোপড় ছাড়া চলতাম, যে কোনো মানুষ পাইলে তারা জড়াইয়ে ধরতাম, মহিলা পাইলে তারা জাপটায় ধরতাম, এবং খুব খারাপ অবস্থার মধ্যে চলে গেছিলাম। ওইখান থেকে আমাকে তখন বের করে দিছে, বাড়ি থেকে বের করে দিছে। আমার মাও তখন খুব অসুস্থ হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায়। আমার নানিও নাকি মারা যায়, নানিমুনি মারা যায়, মা অনেক অসুস্থ হয়ে যায়, এবং আমার বাবাও হার্ট অ্যাটাক করে। পারিবারিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওই সময় আমার ভাইরা ওই সুযোগ নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি বললাম যে বাড়ি থেকে বের করে দিলে পরে ও বলে আমি তোমাকে নিয়ে ময়মনসিংহ শহরে আসছি, আমি কি করব, আমি তো অসহায়, আমার তো কিছু করার নাই, আর আমি তো আমার ধর্ম ছেড়ে আসছি। সো আমি তো অন্য কোনো মানুষের কাছে যেতেও পারি না, আমার ধর্মের কোনো মানুষের কাছে যেতেও পারি না। আর তুমি তখন পরিপূর্ণভাবে পাগল, তো তোমাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করতাম, এবং একটা পর্যায়ে তুমি মানুষকে পাইলে জড়ায় ধরতা, মানুষকে পাইলে জাপটায় ধরতা। তো সেই জায়গা থেকে আমি তোমাকে রাস্তার পাশে, এখানে আমি তোমাকে নিয়ে ভিক্ষা করতাম, এই জায়গা থেকে তুমি এদিক সেদিক দৌড়ি করে চলে যাইতা, গাড়ির নিচে পড়তা, যার জন্য তোমাকে শিকল দিয়ে বেঁধে আমি এই ভিক্ষাটা করতেছি। তখন আমার কিন্তু অবস্থা খুব খারাপ, মানে এতটাই খারাপ যে আমি আমার মানে নিজের শরীর হাত পা নিজে নাড়াইতে পারি না, একদম শুকিয়ে গেছি। তাই আমি বললাম যে আমি যে এইভাবে শুকিয়ে গেলাম। ও আমারে বলে, শোনো তোমার একটা কথা বলি। আমার বইটা আমাকে বলে, তুমি যে ভালো হইছো এটা তুমি কাউরে বুঝতে দিও না, তুমি যে ভালো হইছো এটা কাউরে বুঝতে দিও না, তোমার ভিতরে যে তোমার সেন্স ফিরে আসছে এটা কাউকে বলার দরকার নাই, এটা কাউকে বইলো না। না বলে আমরা যেভাবে ভিক্ষা করতেছি এইভাবে ভিক্ষা করে আমরা জীবন কাটাবো। তুমি জানো না এইভাবে ভিক্ষা করলে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার টাকার মতো পাওয়া যায়। মানে আমি আর আমার বউ এমন একটা জায়গার ভিতরে, মোটামুটি নীরবে একটা জায়গা, ওইখানে আমার শিকল বাঁধা অবস্থা আমি থাকতাম, এবং প্রচুর টাকা দিত। মানে সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো ভ্যান গাড়ি যাইতো, রিক্সা যাইতো, আমি তো এরকম আশ্রাইতাম, খালি মাটি আশ্রাইতাম, মাটি আঁচড় দিতাম, আঙ্গুল দিয়ে খুলো মাটি আশ্রাইতাম, আর দাঁত কিটকিট করতাম, মানে একদম ধারি গোপ মিলিয়ে মোটামুটি সম্পূর্ণ পাগল। আমার বউ মানুষের কাছে চাইতো, এবং প্রতিটা অটো রিক্সা, সিএনজি, বাস, ট্রাক যাই যাইতো সবাই যে যার মতো করে দেওয়া যাইতো। প্রতিদিন 4,000-5,000 টাকার মতো আমার বউ তখন ভিক্ষা করে পাইতো। তাই মোটামুটি অনেক টাকা পাইতো। আমারে বলে তুমি ভালো হয়ে কী করবা,
এখন যদি তুমি ভালো হয়ে যাও, মানুষের বুঝাও তুমি ভালো হইছো, তুমি কি করবা? তোমার তো কিছু করার নাই। তুমি এই শরীর নিয়ে না পারবা কোনো দোকানপাটে চাকরি করতে, না পারবা কোনো ব্যবসা বাণিজ্য করতে। এটা এই পেশার সাথে যেহেতু জড়িয়ে গেছে, আমরা এটাই করি। আমাদের যদি টাকা পয়সা কোনোদিন বেশি হয়ে যায়, তাহলে আমরা এই পেশা ছেড়ে দেব, আমার বউ আমাকে বলতেছে। তা আমি বললাম যে ভালো কথা, কিন্তু এটা কতদিন করে যাব, মানে এটা কতদিন? ও আমাকে বলে আমাদের টাকা পয়সা হয়ে যাক, অনেক বেশি টাকা পয়সা হইলে আমরা সিস্টেম করে এটা ছেড়ে দেবো, তুমি নিয়ে চিন্তা করো না। এবার কিন্তু আমি সুস্থভাবেই হচ্ছে এই পেশাটার সাথে আমি তখন এটা করতেছি। তো করতে করতে আমি মাঝে মাঝে কিছু জিনিস দেখতাম যেটা আমার নিজের কাছে খারাপ লাগতো। যখন পাগল ছিলাম তখন তো ভাই এটাকে ওরভাবে দেখি নাই, বাট ভালো হওয়ার পরে দেখতাম অনেক ট্রাকের ড্রাইভাররা আমার রাস্তার পাশে ট্রাক দাঁড়ো করাইয়া আমার বউরে জোর করে ট্রাকের মধ্যে উঠিয়ে নিত। এবং আমি যেখানে থাকতাম ওই পিছনে একটা জঙ্গলের মতো ছিল, ওই জঙ্গলের মধ্যে আমার বউরে টেনে নিয়ে যেত। আমার বউর সাথে খারাপ কাজ করতো। এটা আমি 2-3 দিন চোখে দেখছি। দেখার পরে আমার ভিতর তখন মানে প্রচুর খারাপ লাগা কাজ করতেছি, কিরে এটা কেন? তাই আমি ওরে বলি এটা কেন? ও আমারে বলে ট্রাকের ড্রাইভাররা খারাপ, এরকম বাসের ড্রাইভাররা খারাপ, এগুলো করে বাদ দাও। অনেক সময় সিএনজি ড্রাইভারও সিএনজি তারা করে, ওর সাথে এরকম করার চেষ্টা করতো, রাস্তা যদি নীরব থাকতো, গাড়িটাই না থাকতো। তো যখন আমি পাগল ছিলাম তখন তো আর এই বিষয়ের উপরে কোনো রকমের কোনো কিছু ছিল না, বাট এখন তো আমি ভালো আছি। ভালো থাকা অবস্থায় যখন এই দৃশ্যগুলো আমার চোখে পড়তেছে না, আমি এটা অ্যাজ এ স্বামী হিসাবে মানতে পারতেছি না। এই নিয়ে তার সাথে আমার ঝগড়া গণ্ডগোল, যে তুমি আমার চারো, আমার শিকল ছেড়ে দাও, দরকার আমি ভিক্ষা করে খাবো, তাও আমি তোমার এইভাবে ইজ্জত হারাতে দিব না। ও আমাকে বলে তুমি আজকে এই কয়েকদিন দেখেই তুমি এরকমটা করতেছো, আজকে 3টা বছর ধরে আমি এটা সাফার করে যাচ্ছি। এই 3টা বছরে কত মানুষ যে আমার সাথে খারাপ কাজ করেছে, আমাকে কত কিছু করেছে, তার কোনো হিসাব নাই। তা এখন তুমি আমাকে এগুলো বলতেছো। আমি বললাম না, তুমি আমার শিকল ছাড়ো, আমার শিকল ছেড়ে দাও, আমি এটা আর করবো না, আমি আর ভিক্ষা চাইবো না। এবার আমি আরও পাগলামি করতাম। এখন তো ভাই আমি যে পাগল এটা তো মোটামুটি ওই এলাকার সব মানুষই জানতো, বা সবাই জানে। এই রোডে যারা গাড়ি চালায়, অটো চালায়, রিক্সা চালায়, বাস চালায়, তারা সবাই জানে আমি পাগল। তখন আমি আবার পাগলামি করতাম, আমার শিকল ছাড়। এই পাগলামির সুযোগটা আমার বউ তখন আরও ভিক্ষা করতো। তা পুলিশের গাড়ি যখন সামনে দিয়ে যাইতো, আমি পুলিশের গাড়ি দেখলেই পুলিশের গাড়ির সিগন্যাল দিতাম, পুলিশের গাড়ি থামানোর জন্য চেষ্টা করতাম, যে পুলিশের গাড়ি যদি থামে তাহলে আমি পুলিশের কাছে বলবো যে আমি ভালো, আমার বউ আমাকে এটা করতেছে। তা ওরকম করে মাঝে মাঝে হঠাৎ করে ট্রাকের ড্রাইভার মানে সন্ধ্যার পর আমি বলতাম যে চলে যাই, ও আমাকে সন্ধ্যার পরও ছাড়তো না। মানে আমার শিকলটা অনেক বড় করে বাঁধা, মানে অনেক বড় করে, ওইটার পাশে বাথরুম ছিল, মানে ও টয়লেট বানাইছে, ওই শিকল পরা অবস্থা আমাকে টয়লেটে নিয়ে যেত, আমি থাকতাম। এবং ওই শিকল পরা অবস্থা ওইখানে একটা ঘর বানাইছে, ওই ঘরের মধ্যে নিয়ে আমাকে রাখতো। এবং ওই ঘরের মধ্যে এরকম লোকেরা আসতো রাতের বেলায়। আমি বললাম তুই ভারবি কেন, তুই বেরোইস না। মানে শিকল পরা অবস্থায় কিন্তু আমাকে ঘরের ভিতরেও রাখতো। মানে রাস্তার পাশেই ঘর বানাইছি, মানে এক রুম করে একটা টিন দিয়ে ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে আমরা থাকতাম। তখন পর্যন্ত আমার শিকল বাঁধা, শিকল কিন্তু খুলতো না। যতই তারা বলতো আমার শিকল খোলো, আমার পায়ের বাঁধনটা খোলো, আমি পা টানতাম, রক্ত বের করে ফেলতাম পায়ের বাঁধন খোলার জন্য, খুলতো না। ওই লেফটিনে গেলেও পায়ের বাঁধন থাকতো, ঘুমাইতে গেলেও পায়ের বাঁধন থাকতো। মানে যেই গাছে আমাকে বাঁধা, ওই গাছের পাশেই হচ্ছে আমার মানে ঘর ছিল, টুকরি ঘর, যারা আসলে অনেকে হয়তো এটা চিনে। আচ্ছা যাই হোক, তো এমন একটা অবস্থার ভিতরে ঘরের ভিতরে শিকল দিয়ে বাঁধতো, ঘরের বাইরেও বাঁধতো, যে কোনো সময় দরজা টোকালেও ঘর থেকে বেরিয়ে যেত, বেরিয়ে বিভিন্ন লোকদের সাথে এটা ওইটা করতো, এগুলোও করতো। তো আমি আর এগুলো মানতে পারতেছিলাম না। এক কথায় তো আমি ভালো হয়ে গেছি, আমি তখন আর পাগল নাই এবং সুষ্ঠু সবল আমি একটা মানুষ। আমার সামনে আমার বউ এই ধরনের কাজ করতেছে, রাত দুপুরে ট্রাকের ড্রাইভার গাড়ি থামাইয়া ওরে দরজার মধ্যে ধাক্কা দেবো, তখন দরজা খুলে ট্রাক ড্রাইভারের সাথে চলে যায়, গিয়া থাকতেছে। মানে আমার ভিতর তখন খুব খারাপ লাগতেছে। এই নিয়ে আমি তখন বিভিন্ন ট্রাক ড্রাইভারে গালাগালি করি। এরকম করতে করতে যেহেতু পাগল তো আর আমি না, ওই সময় তো ভালো, তা বলি পাগল না হওয়ার পরে যখন এরকম করতেছি, 2-1 জনের মনে তখন ডাউট ঢুকে যায় যেন আমি ভালো হয়ে গেছি। সব মানুষ তো আর খারাপ না, ওখানে ভালো যে মানুষগুলো আছে তারা তখন বুঝতে পারে যে মোটামুটি আমি ভালো হয়ে গেছি, বা এখন আমি আর পাগল নাই। এটা বুঝতে পারার পরে তারা তখন করে কি, অনেকেই তখন আমার বউকে ডাউট করতে থাকে, যে বুঝতে পারে যে আমার বউ আমাকে এটা নিয়ে ব্যবসা করতেছে, বা অনেকে মনে করে। এরকমটা মনে করার পরে একটা সময় হঠাৎ করে আমার বউ চলে যায়, ও আর আসে না। মানে কই যে আমি জানি না, সকালবেলা ও তখন মানে ওর যা কিছু ছিল আর কি, এসব নিয়েও চলে যায়। তা চলে যাওয়ার পরে ভাই আমি কিন্তু তখন বাধা, আমি তখন চিৎকার করতেছি যে আমার পায়ের বাঁধন খুলে দে, আমার হাতের বাঁধন খুলে দে, কেউ আমার পায়ের বাঁধন হাতের বাঁধন খোলে না, আমার টাকা দেয়, খাবার দেয়, কিন্তু টাকা দিলে লাভ হবে কি, আমার এই টাকা কে নেবে? আমার কাছে টাকার অভাব নাই, মানে অনেক টাকা, মানে প্রতিদিন অনেক টাকা উঠতেছে, কিন্তু টাকা দিয়ে কি করব? আমার তো খাবার নাই, গোসল নাই, বউ যেহেতু নাই, গোসল কে করাবে, খাওয়াবে কে?
এরকম করতে করতে আমার কাছে টাকা দেখে রাতের বেলায় এই পোলাপাইন বিভিন্ন জায়গা থেকে আসতো, মধু থেকে আনজাটি আইসা আমার কাছ থেকে টাকা নিয়ে যেত। রাস্তার পাশে তো আমি শিকল দিয়ে বাদাম দিয়ে কিছু করতে পারতাম না, আমার মাইরে টেরে আমার কাছ থেকে টাকা নিয়ে যেত। আমি যতই চিৎকার করতাম যে ভাইরি আমার হাতের বাঁধন খুলে দে, আমার পায়ের বাঁধন খুলে দে, আমি তো ভালো। প্রায় 7-15 দিনের মতো কেটে গেছে, আমার বউ আর আমার কাছে আসতেছে না, এবং ও কোথায় চলে গেছে ওটা ওই ভালো জানে। তাই এরকম করে আমি দিনের বেলা যা ইনকাম করি, রাতের বেলায় পোলাপাইন এসে আমার মায়ের টেরে সব লয়ে যায়। এগুলো আমার বউর সাথেও খারাপ কাজ করতো, আমার বউর কাছেও আসতো। তখন আমি একটা পর্যায়ে খুব অসহায় হয়ে গেলাম যে কিরে আর তো কেউ আসে না, এবং যতই চিৎকার করি পাগল না আমি, আমি ভালো, আমার পায়ের বাঁধন ছেড়ে দে, আমার বাইদা রাখিস না রে ভাই, আমি ঠিক আছে, আমি ভালো আছি, আমার পায়ের বাঁধন খুলে দে, এই বলে যতই চিৎকার করি, বাট ওই চিৎকারে কোনো লাভ হয় না। কেউ আমার দিকে ফিরেও তাকায় না, কেউ আমার কাছে আসেও না, কেউ আমার খবরও নেয় না। আমি যত বলি যে আমার পায়ের বাঁধনটা খুলে দে রে ভাই, পায়ের বাঁধনটা খুলে দে, আমি ভালো, আমি ভালো, আমি পাগল না, কিন্তু আমার ওই কথা কেউ শোনে না, কেউ আমার কাছেও আসে না। এরকম করতে করতে একটা সময় খুব ক্লান্ত হয়ে গেলাম, মানে শরীরটা আর নড়তেছে না, খুব ক্লান্ত হয়ে গেলাম। এবং ক্লান্ত হয়ে যাওয়ার পর আমি তখন ওখানে শুষতে গেছি, মানে আর কথা বলি না, খাওয়া দাওয়া করি না, অনেকভাবে অসুস্থ হয়ে গেছি। এবং তখন মানুষ বুঝতে পারছে যে না, আমার বউ দীর্ঘদিন ধরে আসে না, আমি মানসিকভাবে একটু অসুস্থ হয়ে গেছি। সবাই বলতেছে পাগলের বউ চলে গেছে। এরকম করে কিছু ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, তারা তখন মিলে আমার এই শিকলটা কাটে, ভাঙে, এবং শিকলটা লোক আনার পরে এটা মেশিন দিয়ে কাটা হয়, শিকলটা কেটে আমার পা থেকে আমাকে মুক্ত করে ওখানে হসপিটালে ভর্তি করায়। ওখানে একটা হসপিটালে, আমাদের ময়মনসিংহ হসপিটালে ভর্তি করে আমি তখন ওখান থেকে মোটামুটি সুস্থ হয়ে ভালো হই। এবং ভালো হবার পরে আমি তো আর বাড়িতে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। এরই মাঝে আমার ভাইয়েরা আমার বাবার সম্পত্তি যা ছিল সব কিছু মোটামুটি তাদের নামে লিখে নিছে, এবং লিখে নিয়ে তারা তাদের মতো বউ সন্তান নিয়ে ভালো আছে। আমি অনেক দিন পরে, প্রায় মাসখানিক পর আমি তখন বাড়িতে গেছি। তখন আমার আম্মা হুইল চেয়ারে বসা, আমার আব্বু তখন মারা গেছে, আম্মু বাইচে আছে, আম্মু তখন হুইল চেয়ারে বসা। আম্মু আমার দেখে কান্নাকাটি করে, কথা বলতে পারে না। তা কোনো ভাই আমার একই কথা বলে যে তুই বাড়ির মধ্যে ঢুকবি না, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তুই কোনো রকমের বাড়ির মধ্যে আসিস না, তুই বাড়ির মধ্যে আসলে তোরা মারবো। আমি অসুস্থ শরীর নিয়ে বাড়িতে গেছি, ভাইরা আমার মারে। এবার কোনো কাজও করতে পারি না, খুবই দুর্বল, এত পরিমাণে দুর্বল যে নিজে হাঁটতে গেলে মনে করেন ঢুলে পড়ে যাই। তা কাজ করব কি? পরে ময়মনসিংহ শহরে আবারও যাই, গিয়া টুকিটাকি মানুষের কাছে আবারও ওই ভিক্ষার মতো করতেছি, কোনো কিছু নাই, কারণ কাজ তো আর করতে পারি না, পাগল তো আর না, ভিক্ষা দিয়ে চাই মানুষের কাছে, মানুষের ভিক্ষা দিয়ে খাই। এমন করতে হইতে আমার বউরে খোঁজা শুরু করলাম যে কই গেল। বউরে খুঁজতেছি, অনেক খোঁজাখুঁজি করার পরে, আমি অনেক খোঁজাখুঁজি করছি, প্রায় 1-2 বছর মতো আমার বউরে খালি খুঁজছি ঢাকাতে। এই ভিক্ষা করি আর বউরে খুঁজি, কোথায় পাই ওরে, কোন জায়গায় পাই, ওর কোন ঠিকানা আছে, ওই ঠিকানা অনুযায়ী যাই, ময়মনসিংহে যাই, ইয়াতে যাই, ওর ওই নারায়ণগঞ্জে যাই, ও যেখানে থাকতো ওই ঠিকানাতে জানতে পারে ওইখানে নাই, এখানে আর আসে নাই, এরপর থেকে আর আসে নাই। পরে 1.5 বছর পরে আমার বউরে আমি অনেক কষ্টের পরে আমি খুঁজে বের করতে সক্ষম হই। আমি বুঝতে পারি আমার বউ ঢাকাতেই আছে, এবং সে একটা ফ্ল্যাট কিনছে ঢাকাতে, একটা ফ্ল্যাট কিনছে, যেটা আমার চোখের দেখা একটা ফ্ল্যাট কিনছে। এবং ফ্ল্যাট কেনার পরে সে একটা কাপড়ের দোকানও দিয়েছে, অনেক বড় একটা কাপড়ের দোকান দিয়েছে, একটা মার্কেটে কাপড়ের দোকান দিয়েছে, এবং ফ্ল্যাট কিনছে, এবং একটা বিয়েও করছে, একটা হিন্দু ছেলেকে বিয়ে করছে, এবং ওই ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকে এবং কাপড়ের ব্যবসা করে, ওই ছেলে ওর সাথে দোকানপাট করতেছে। তাই এটা আমি জানতে পারার পরে তার ঠিকানাও বের করছি, তার সামনে কিন্তু যাই না, দূর থেকে তারে দেখি ওই কাপড়ের দোকানেও বসে, ওর জামাইও বসে, বৈশা দোকানদারি করে। তো আমার তো ভাই ময়লা, শরীর ময়লা, গা ময়লা। একদিন মানে খুব কষ্ট হওয়ার পরে দোকানে আমি গেছি, দোকানের সামনে যাওয়ার পরে ও দোকানদারি করতেছে, ওই সময় কি জানি খাচ্ছে, ওর জামাই আর ও মিলে দুপুরবেলায় ছিল মনে হয়, এরকম হোটেল থেকে কোনো কিছু এনে খাইতে আসে। তা আমি আমারে দেখার পরও তখন মনে হয় আসমান থেকে পড়ছে, মানে আমাকে দেখে ও তখন চোখ টোক টানা দিয়ে ফেলছে, অনেক স্বাস্থ্য হয়ে গেছে, চেহারাও সুন্দর হয়ে গেছে, মোটা হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। তা আমাকে দেখে বলছে পাগল এটা করতে গেছে, মার্কেটে পাগল ঢুকছে কেন, এই দারোয়ান নাই, দারোয়ানটা ডাকতেছে। আমি ওর মুখের দিকে তাকিয়ে, স্যার ও দারোয়ান ডাকতেছে, এই দারোয়ান কই, গেটে দারোয়ান নাই, পাগল ঢুকলো কেন? দারোয়ান এসে আমার হাত ধরে টানতেছে, এ বেটা বাইরে। আমি বলি শোন, আমি পাগল না, আমার হাত ধরে টানিস না। পরে বলে তুই বেটা ভিক্ষা করবি, তো এই মার্কেটে ভিক্ষা করা নিষেধ, জানোস না বিএপি মার্কেট, এখানে ভিক্ষা করা যায় না, এখানে ভিক্ষা করবি কেন? এমন মনে করেন হাত পা ধরে টাই না আমার ওই মার্কেট থেকে বের করে দিল। তা এরকম আমি মার্কেটের সামনে দাঁড়াই থেকে ও আসে, আমি দেখি ও দোকানে যায়, ওর জামাইয়ের লগে আবার বের হয়, আবার ও ফ্ল্যাটে যায়, ওই ফ্ল্যাটে থাকে, আবার বের হয়। তাই আমি নিজে একটা সময় চিন্তা করলাম যে এই যে ফ্ল্যাট বা এই যে জায়গা সম্পত্তি, এগুলো কিভাবে করলো,
একটা মেয়ে মানুষ এত বড় একটা ফ্ল্যাটের মালিক, এত কিছুর মালিক কিভাবে হইল? তখন আমি নিজে নিজে চিন্তা করলাম, যে চিন্তা করতে করতে বের করলাম যে প্রতিদিন যদি 4,000-5,000 টাকার মতো ভিক্ষা করে পাইতাম, মানে আমার টাকা তো আমি পাইতাম, প্রতিদিন পাইতাম, তো গুনতাম, আমার কাছ থেকে বলা পাইনি নিয়ে যায় তো ঠিক আছে, কিন্তু আমি জানতাম কত পাইতাম। 5,000-4,000 টাকা করেও যদি পাইতাম, 5,000 টাকা করে ধরলেও প্রায় 1.5 লাখ টাকা প্রতি মাসে। এত টাকা আমি ইনকাম করতাম, এবং আমার বউ থাকা অবস্থায় ভিক্ষা 3 ডবল পাইতো। আমি যা পাইতাম, আমার মানুষ যা দিত, আমার বউ কিন্তু গাড়ি দাঁড়া করাই ফেলতো, অটোর সামনে দাঁড়ায় যেত, রিক্সার সামনে দাঁড়ায় যেত, এবং বাসের সামনে দাঁড়ায় বাস দাঁড়া করাই ফেলতো, ট্রাক দাঁড়া করাইতো, করাইয়া ওই ভিতর থেকে গিয়ে টাকা কালেকশন করে আনতো। মানে এমনভাবে ও টাকা ইনকাম করতো, এমনভাবে মানুষের কাছ থেকে টাকা নিত। তা আমি তো ওইভাবে নিতাম না, মানুষ আমাকে খুশি হয়ে যা 2-1 টাকা দিত, তখনই 5-6 হাজার টাকা হয়ে যেত। তা আমার এই 3 বছর 4 বছর আমি যে পাগল ছিলাম, এই 3-4 বছরে মোটামুটি এই গাছের নিচে আমার বাইদা রাইখা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। এবং এই টাকা দিয়েই ও ফ্ল্যাটও কিনছে, ব্যবসাও ধরছে। এবার বুঝতে পারেন যে কত টাকাও ইনকাম করছে, অনেক বেশি টাকা ইনকাম করছে। এবং শুধুমাত্র দিনের বেলাতে গেলে ইনকাম করতে করতো, রাতের বেলা যে বিভিন্ন ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার আসতো, ও এদের সাথে থাকতো, ওদের কাছ থেকেও টাকা নিত, অনেক টাকা নিত। তাদের কাছ থেকেও সে মোটা অঙ্কের টাকা নিত, নিয়ে এগুলো ও করতো। সে মোটামুটি সে এলাকায় খুব পরিচিত একজন মানুষ হয়ে গেছিল। তো এরকম আমি রাস্তাঘাটে পড়ে থাকি, তো যখন ইচ্ছা তখন ওই দিকে যাই, ও তো আমার সাথে কথা বলে না, রাস্তার পাশে দাঁড়াই থাকি, ওর ফ্ল্যাটের সামনে দাঁড়াই থাকি, আমার সাথে কথা বলে না। এবং এবার ওর ফ্ল্যাটের সামনে গেলে দারোয়ান আমাকে ধাক্কা দিয়ে শুরু করে, এই বেটা বেরো, এই বেটা বেরো। আমার 1 সেকেন্ডের জন্য আমার দারোয়ান ওইখানে থাকতে দেয় না, আমাকে মারে। ওই ফ্ল্যাটের সামনে গেলেও আমাকে মারে ওই দারোয়ানরা, ওর দোকানের সামনে গেলেও দারোয়ানরা মারে। এভাবে 5 দিন 7 দিন পরে একদিন হঠাৎ করে ওর জামাইরে পাইছি, ওর জামাইরে পাইছি। পাওয়ার পর আমি ডাক দিয়েছি, ভাই একটু আপনার সাথে আমার কথা আছে, দাদা একটু দাঁড়ান। তা উনি দাঁড়াইছে, দাঁড়ানোর বললাম যে দাদা আমার নাম নীরব, আমার বাড়ি ময়মনসিংহ, আমি আপনার সাথে একটু কথা বলবো। পরে বলে কী বলবেন বলেন। আমি তো ভিক্ষুকের বেশে আছি ভাই, আমি তো আর ওরকম বড় লোকের বেশে নাই, ভিক্ষাই করি, তখনও ভিক্ষাই করতাম। পরে আমি বললাম যে দাদা আপনার বউয়ের সাথে কিন্তু আমার একটা সম্পর্ক ছিল, সে কিন্তু আমার বউ, আপনারে বিয়ে করছে। তাই না হাসে। আমি বললাম দাদা আমি তো মিথ্যা কথা বলতেছি না, আমি সত্য কথাই বলতেছি, আপনি হয়তো মজা পাচ্ছেন, আমার কথা শুনে হয়তো আপনি দুষ্টামি মনে করতেছেন, আসলে কিন্তু দাদা এটা দুষ্টামি না। এই বেটা করে কি আমার সাথে হাসাহাসি করে গিয়ে এটা ওর বউরে বলে দেয়। বউরে বলে দিলে বউ তখন কি করে, যেহেতু এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে, দোকানপাট করতেছে, অনেক মানুষের সাথে তার পরিচয়, সে ওইখানকার কিছু বকাটে পোলাপাইন আমার পিছনে লাগাই দেয়। একদিন সন্ধ্যার পরে এই বকাটে পোলাপাইন আমার এখান থেকে ধরে নিয়ে একটা রুমের ভিতরে নিয়ে ভাই আমাকে এমন মারে, মানে এই পরিমাণের আমাকে মারে যে আসলে বলে বুঝাতে পারবো না। একটা রুমের মধ্যে ঢুকে মাইরে একদম রক্তাক্ত করে তারা আমার ঢাকা মেডিকেলে ভর্তি করায়, হসপিটালে ভর্তি করায়। এই হসপিটালে থাকা অবস্থায় তখন ডাক্তাররা বলে যে আপনার অবস্থা তো ভালো না, আপনার পরিবার কে আছে যোগাযোগ করেন। আমি তখন কি করবো, আমি বাধ্য হয়ে আমার একদম বড় যে ভাই আছে বড় ভাইয়ের নাম্বারটা দিলাম। আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করছে ডাক্তারে, বড় ভাই বলে বড় ভাই আসবে না, আমার চিনে না। বড় ভাই বলে নীরব হোসেন নামের আমাদের কোনো ভাই নেই, আমরা ওটি চিনি না। তারপরে ছোটো ভাইরে ফোন দিলাম, সেও একইভাবে আমার কোনো ভাই আমার কোনো খবর নেয় না, আসে নাই। ভাই হসপিটালে ডাক্তার আমার চিকিৎসা করতেছে না, মানে আমার অবস্থা এরকম। তারপরে সরকারিভাবে যতটুকু চিকিৎসা, প্রায় মাসখানিকের উপরে আমি হসপিটালের ফ্লোরে, সিটে তো না ফ্লোরের মধ্যে আমি ফ্লোরের মধ্যে আমি থেকেছি আর কি। ফ্লোরের মধ্যে থাইকা মাসখানিক পরে মোটামুটি একটু সুস্থ হয়ে তখন এলাকাতে আসছি। ওই সময় মা তখন হুইল চেয়ারে বসা, মা তো কোনো কথা বলতে পারে না। এলাকাতে আসছি, এই ভাইয়েরা আমারে, এই যে ভাই সব ভাইয়েরা আমারে দেখলেই মারে, দেখলেই গায়ে হাত তুলে, তুই বাড়ি থেকে বেরো, তুই ঘরে আসতেছিস কেন, তুই একটা অমানুষ, তুই মানুষ না, তুই এটা ওইটা, মোটামুটি আমার ওই অপরাধ একটা, আমি মামিরে কেন বিয়ে করলাম। ওই মামিরে বিয়ে করার অপরাধে কোনো ভাই আমাকে ঘরের মধ্যে জায়গা দেয় না, মারে। তাহলে আমি এলাকার একদিন একটা মেম্বারের কাছে গেলাম। মেম্বারের কাছে গিয়ে বললাম যে মেম্বার সাহেব, আমার বাপ তো মারা গেছে, এবং আমার বাপে আমার ভাইদের নামে সয় সম্পত্তি সব লিখে দিয়ে গেছে। আমার বাবা অগাধ সম্পত্তির মালিক ছিল এই এলাকাতে, আমার বাবা বীর ছিল, তার টাকা পয়সার অভাব নাই, এবং আজকে আমার কোনো কিছুই নেই, আমি গরিব, আমি রাস্তার মধ্যে খাই ঘুমাই, রাস্তার মধ্যে ভিক্ষা করি, আমি ঢাকা শহরে ভিক্ষা করি, ময়মনসিংহ শহরে ভিক্ষা করে আমি জীবন কাটাই। আমি তো এই গ্রামেরই সন্তান, আমার বাবা আমার নামে কোনো কিছু লিখে দেয় নাই। তো আপনারা তো আছেন, আপনারা 10 জনে কি আমার ভাইদেরকে কোনো কিছু বলতে পারেন না? এটা আমি আমাদের একটা মেম্বারে বুঝিয়ে বলছি। মেম্বারে বলার পরে মেম্বার তখন কী করলো, আমার ভাইরে ধরলো, ভাইরে ধরে বলতেছে যে এটা এইভাবে তারা একটু লিখে দেয়। আমার ভাইরা রাজি না, 4 ভাইয়ের মধ্যে কোনো ভাই রাজি না, এক কড়া করে আমার দিতে পারবে না, তারা দিবেই না। তারপরে মেম্বার বলে তুই চেয়ারম্যানের কাছে, আমি চেয়ারম্যানটা যাই জানাইলাম, এলাকার লোকজন গণ্যমান্য লোকে সবাইরে ধরলাম। ধরার পরে তারা তখন সবাই মিলে আমার ভাইয়েরে চাপ দিল যে না, এটা হতে পারে না, তুই
এই তারে কিছু একটা দে, মানে কিছু একটা তারে করে দে, তারা এইভাবে রাখিস না। এই বলে তখন আমার ভাইয়ের সবাই মিলে ধরার পরে আমার এই বাড়িতে না, মানে তারা যে বাড়িতে আছে এই বাড়িতে না, এই বাড়ি থেকে অনেক দূরে এক বিছনায়, মানে একদম, মানে ওটা জিনের এলাকা বলে আর কি। ওই এলাকায় কোনো মানুষজন থাকে না, ভূতের এলাকা, একদম সম্পূর্ণ জিনের এলাকা। ওই এলাকার ভিতরে, মানে এটা আমাদের জিন পাড়া নামে পরিচিত। ওই এলাকাতে দিনের বেলায় মানুষ ওইখানে যায় না। ওইখানে আমার জায়গা কিনে দিছে আমার ভাইয়েরা। জায়গা কিনে দিয়ে বলতেছে এখানেও থাকবে, ওইখানে জায়গা কিনে দিছে। তাহলে আমি বললাম যে এরকম একটা জায়গা কিনে দিলেও তো দিনের বেলায় কোনো মানুষ আসে না, দিনের বেলায় ভালো কোনো মানুষের জায়গায় আসে না। তা আমার ভাইয়ের ওইখানে আমরা জায়গা কিনে দিছে। তো যাই হোক, জায়গা কিনে দিছে, ওইখানে জায়গা কিনে দিছে, নিছি, কী আর করবো, ওইখানে দিছে ওইটাই। তা আমি তো ওইটা মাটিও ভরাট করতে পারি না। এলাকার মানুষের কাছে সাহায্য চাইলাম যে ভাই আমার একটু সাহায্য সহযোগিতা করেন, আমি একটু জায়গাটা ভরাট করব। তাই সবাই সবার মতো করে একটু একটু আমাকে সাহায্য করার পর আমি ওখানে মাটি টাটি ভরাট করে ওইখানে আমি এটা পুরাইয়া, মানে জমিটারে পুড়িয়ে খুব সুন্দর করে আমি একটা ঘর বানাই নিজের মতো করে। সবাই সাহায্য সহযোগিতা করে ঘর বানাই। তো ঘর বানাই, সবার সাথে মসজিদে গিয়া নামাজ পড়ি, এখানে আসি। বাট প্রতি রাতে আমার কোনো না কোনো সমস্যা হচ্ছে ওই বাড়িতে। মানে থাকতেছি রাতের বেলায় ভাই এক ডিল মারে ঘরের ছাদে এবং নাম ধরে ডাকে, গালাগালি করে। আমি জানি এগুলো কিসে করতেছে, এগুলো তো কোনো মানুষের কাজ না। কারণ এই জায়গার মধ্যে থাকলে এমনটাই হবে। এখন আমি কি করবো, আমার তো এই জায়গা ছাড়া আর কোনো জায়গাও নেই। তাই চিন্তা করলাম যে একটা বিয়ে শাদী করলে যদি একটা বউ থাকে সাথে, তাহলে সম্ভবত এই সব ঘটনাগুলো ঘটবে না, একটু ভালোভাবে থাকতে পারবো। তো এবার এলাকার লোকজনকে বললাম যে আমার একটা বিয়ে করাই দেন, আমার তো বয়স হয়েছে বা আমার বউ তো চলে গেছে, আমি একটা বিয়ে করবো। তারাই মানে বিভিন্ন দিকে মেয়েটাই খুঁজতেছে, কোথায় মেয়ে পাওয়া যায়। একে তো আমি পাগল, তার উপরে আমার কোনো অর্থ সম্পদ নাই, আমার বয়স হয়েছে, আমি অনেক দুর্বল, এবং দেন আমি থাকি এরকম একটা জায়গার মধ্যে, ওইখানে এই বাড়ির ভেতরে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। এমন করতে করতে এক মহিলা, ওর মানে মেয়ে, ওনার একটা সন্তানও আছে, ওনার স্বামী মারা গেছে, দেখতে শুনতেও ভালো না, মানে চেহারা টেহারাও ভালো না। তাহলে উনি আমার কাছে বিয়ে বসবে, উনি বললো। তাই গ্রামের 10 জনে মিলা তখন ওই মহিলাকে আমাকে বিয়ের সাথে করাই দিল। তাই আমি ওই মহিলারে বিয়ে করলাম। বিয়ে করার পরে ওই মহিলারে নিয়ে আমি তখন আমার বাড়ির মধ্যে আসি, আমার ঘরের মধ্যে আসি। এই প্রতি রাতেই ভাই এই অবস্থা, মানে রাতের মধ্যেই ধরেন ওনার একটা মেয়ে আছে, মেয়েটা ধরেন 6-7 বছর বয়স, 6-7 বছর বয়স। ওই মেয়েটারে নিয়ে আমি ওনারে বিয়ে করি, ওই মহিলাটারে বিয়ে করি। তাই বিয়ে করার পরে এই মনে করেন প্রতিটা রাতেই এই ঘরে টিনের চালের উপরে ঝুমুর ঢিল মারে এরকম করে, মানে প্রচুর পরিমাণে ঢিল মারতেছে। কারণ কারা মারে, কে মারে, ওইটা তো আর দেখি না। ঘুম থেকে সকালবেলা উঠেও কোনো ঢিলও খুঁজে পাই না, কিছু পাই না। এরকম করে 1-2 দিন কাটতেছে। ওর কিন্তু আবার সাহস আছে, ওই মহিলাটা আমার যে বিয়ে করছে ওর সাহস আছে, যথেষ্ট পরিমাণে সাহসী মেয়ে। তো ওর বাপ মাই কিন্তু আবার শক্ত আছে, তাদের মেয়ের বাপ মাই অনেক শক্ত। হয়তো তারা একটু গরিব, অর্থ সম্পদের দিকে, কিন্তু এমনি ওর বাবা তখনও দরবার কারবার করে, বিভিন্ন জায়গায় যায়, মানুষের সাথে মিশে আর কি, শক্ত আছে। তো এরকম করে প্রতি রাতেই ধরেন আপনার ঢিল মারতেছে, ঘরের সালে ঢিল মারতেছে, ডাকতেছে, দরজা ধাক্কাইতেছে। থাকার কোনো উপায় নেই। হুজুর আইনা ধরেন ঘরের চারপাশ বন্ধ করি, এরপরে দরজা জানালাতে দোয়া পড়ি, তাবিজ দেই, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। প্রতি রাতে এরকম করতেছে। এমন করতে করতে একদিন বৃষ্টি পড়তেছে, মানে মোটামুটি অনেক বৃষ্টি। তা অনেক বৃষ্টি হইতেছে, পরে আমরা তো আবার ওই যতই কিছু করে রাতের বেলা আমরা ওই বাথরুম করার জন্য যে আপনার যে আছে ওইগুলো ঘরে নিয়ে আসি, ঘরের মধ্যে আমরা বাথরুম করি বা প্রস্রাব ওইখানে করি, বাইরে যাই না। কারণ যেহেতু এই জায়গাটা একটু দখলি জায়গা, জিনদের জায়গা না, আমি বাইরে যাই না, বাইরে গেলে সমস্যা হবে। তো ওই দিন আমার বউ করে কি, ওই যেখানে আমরা প্রস্রাব করতাম, যে সিলুঞ্চির মতো ছিল, ওইটা মানে পাকঘরের মধ্যে রেখে চলে আসছে। পাকঘরটা বাইরে ছিল, পাকঘরে রেখে চলে আসছে, ঘরের মধ্যে আনে নেই। তো আমার প্রস্রাবে ধরছে বৃষ্টির দিনে। আমি বললাম যে তুমি যেটা আনলা না, এখন আমি প্রস্রাব করবো কেমনে? ও আমার বলে গিয়ে নিয়ে আসো। আমি বললাম এই বৃষ্টির সময় রাতের বেলায় বেরোয়াটা ঠিক হবে? এই দিয়ে কিন্তু আমার বললো কয়েকদিন ঝগড়া কিন্তু আমার হইতেছে, ঝগড়াঝাটি হইতেছে। এই কারণে বউ আমারে বলতেছে এখান থেকে চলো, আমরা জায়গা আমার বাপের বাড়িতে চলো। আমি বললাম যাবো না, আমি তোমার বাপের বাড়িতে কেন যাবো? এই যে বউ একটারে হারাইলাম এরকম করে, আমি এটা যাবো না, ওটারে আমি আমার চাপে রাখবো। আমি 2-3 দিন তার গায়ে হাতও কিন্তু তুলছি। গ্রামের অনেকজনে মিলে এটা দরবারও করছে যে আমি ওর গায়ে হাত তুলি কেন। ও বলতেছে এখানে থাকলে সমস্যা, জিনে বুতে ঝামেলা করে, এরা এখানে রাখা যাবে না, এখান থেকে চলে যাবো, মানে করতেছে। আমি বললাম যে না, এখান থেকে যাবো না, যাবো না, আমি এখানে থাকবো। আমার বাইরে জায়গায় কিনেছি, আমি এই জায়গায় থাকবো। ও যাওয়ার জন্য পাগলামি করে, এই জন্য আমি ওর গায়েও হাত তুলছি। ওর সাথে আমার সম্পর্ক ভালো না। 2-3 বার গ্রামবাসীরা দরবার করে দিছে। পরও আমারে বলতেছে যে ওইখানে তুমি গিয়ে নিয়ে আসো, বাথরুমের কি বলে ইয়েতে গেলে, পাকঘরে গেলে ইয়েটা পাবা, ইয়েটা পাবো, ওটা নিয়ে আসো, বলটা পাবা প্রস্রাব করার জন্য। না, আমি চিন্তা করলাম যেহেতু প্রস্রাব করতেই উঠছি, যেহেতু উঠছি, তাহলে আমি যাই, আমি ওই প্রস্রাবখানায় গিয়ে প্রস্রাবটা করি। তো গিয়ে আমি তখন প্রস্রাবখানায় বাইরে গেছি, টর্চলাইট নিয়ে বাইরে প্রস্রাব করে আইসা, বেশিক্ষণ না, ধরেন আপনার 2-3 মিনিট আর কি প্রস্রাব করে আবার ঘরে চলে আসছি।
করে আসার পরে দেখছি আমার বউ ঘরে নেই, বাচ্চাটা শুয়ে আছে, মেয়েটা শুয়ে আছে, ও ঘরে নাই। তারপরে ডাকতেছি, নাম ছিল মরিয়ম, যে মরিয়ম কই, মরিয়ম কই, 2-3 বার ডাক দিলাম, ওরা পাই না। তারপরে বাইরিলাম, তসলায় টিপতেছি, দিয়ে যে ও নাই নাই নাই। তো চিন্তা করলাম এত রাতের বেলায় যাইব কো, তখন ঝুমুর বৃষ্টি, চারদিকে মুষলধারে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির মধ্যে আমি যে কোথাও গিয়ে ওরা খুঁজবো, আমার কাছে কিন্তু কোনো ছাতাও নেই, যে কোনো ছাতাও নেই, আমি ছাতাটা হাতে নিয়ে যে ওরা খুঁজবো এরকম কোনো অবস্থা নেই। খুবই গরিব অবস্থার মধ্যে ছিলাম আর কি। এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমি খুঁজতেছি, না পাই না। না পাওয়ার পরে ঘরের মধ্যে এসে দোয়া দৌড় পড়তেছি যে আজানটা দেখ, অন্তত আজানটা দিলে বের হবো, বের হইয়া 2-4 জন মানুষের ডাইকে ওরা খুঁজে বের করো। কারণ আমি তো জানি এটা কোনো না কোনো একটা খারাপ জিনিসের কাজ, যেহেতু জিনিসগুলো এখানে আছে, আমার ঘরটা ভাঙার জন্য ওরা কোনো কিছু করতে পারতেছে না। পরে আল্লাহ ডাকতেছে যে আল্লাহ কই গেল, কই গেল। তা ঘরের মধ্যে শুয়ে আছে, মেয়েটাও শুয়ে আছে, আমি শুয়ে আছি। এরকম করতে করতে আল্লাহ করতে করতে ফজরের আজানটা দিছে। বাইরে ফজর আজানটা দেওয়ার পরে হুজুরে ফজর আজানটা দিছে, আমি তখন ঘর থেকে বেরিয়েছি টর্চলাইট লিয়া। বের হইয়া মাত্র মনে করেন আমার বাড়ির এই ইয়েতে যাবো, এটা আম গাছ আছে, অনেক বড় আম গাছ। দিনের বেলায়, রাতের বেলায় কিন্তু আম গাছের নিচে অনেকবার আসছে এই টর্চলাইট নিয়ে, ভয়ের মধ্যে ভয়ে আসছে, কিন্তু আমি ওরা পাই নাই। কিন্তু হঠাৎ করে আম গাছের নিচে এসে দেখতেছি যে আম গাছ বরাবর এসে দেখতেছি যে ও আম গাছের মধ্যে ফাঁসি দিয়ে ঝুলে আছে, ফাঁসিতে ঝুলে আছে। এই দেখার পরেই আমি ওর পা ধরছি, চিৎকার দিছি। এই আশেপাশে কোনো মানুষ নাই, মানে আমার এই বাড়ির আশেপাশেও কোনো মানুষ নেই যে আমি কাউরে ডাকবো বা ডাক দিলে কেউ আসবে। মসজিদ অনেক দূরে, মানুষের বসতি অনেক দূরে, বাট আমি এখানে একটা নীরব জায়গার ভিতরে, আমার ভাইয়ের আমার জায়গা কিনে দিছে। পরে চিৎকার দিছে, ওর পা দেখি যে ঝুলে আছে। আমি তখন দৌড়ে মসজিদে গেছে, যে হুজুর এই ঘটনা, আমার বউ তো ফাঁসি দিছে। হুজুর বলে কি বলেন, তখন কোনো মানুষ নাই। আস্তে আস্তে 2-1 জন মানুষ আসছে, তখন সবাই মিলে, বৃষ্টি রাত তো প্রচুর বৃষ্টি, তা সকালে বৃষ্টি, সকালবেলা তো কেউ আসলে ফজরের নামাজ পড়তে আসে না। তাও মোটামুটি 2-1 জন যারা ছিল তারা সবাই ছাতা নিয়ে দৌড়ে আসছে। আইসা দেখতেছে এরকম ঝুলে আছে, অনেক মোটা ছিল, একদম রশি নিয়ে ঝুলে আছে, জিব্বা বেরিয়ে আছে, খুব খারাপ অবস্থা। ওইখান থেকে তখন থানায় ফোন করলো, পুলিশ আইসে, পুলিশ আইসা ওই লাশ নামাইছে। আমরা কিন্তু লাশ ধরি নাই, লাশ নামাইছে। নামানোর পর ওর বাপ মায়ের খবর দিছে। পুলিশ তখন লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে, লাশ পোস্টমর্টম করবে, ওটার জন্য হসপিটালে নিয়ে গেছে। এদিক দিয়ে তার বাপ মায়ের খবর দিছে। তা দুপুরের পরে লাশ আসবে, সবাই কবর ঘুরতেছে। আমি বললাম আমার বাড়ির দিকেই কবর দেন, কবর ঘুরতেছে। হঠাৎ করে পুলিশ এসে আবার পুলিশ এসে আমারে ধরে নিয়ে রওনা দিছে। আমার অপরাধ, আমার শ্বশুরে গিয়ে আমার নামে মামলা করে দিছে, এবং লাশ তারা এখানে আনবে না, লাশ তারা মাটি দিবে তাদের বাড়িতে। আমার অপরাধ, আমি আমার বউরে অত্যাচার করছি, বউরে মারছি, বউরে টর্চার করছি। এই নিয়ে অনেক দরবার হয়েছি, এবং দরবার কারবার অনুযায়ী আমার বউ আমার অত্যাচার সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করছে। আমার অত্যাচার সহ্য করতে না পারি, মানসিক অত্যাচার সহ্য করতে না পারি, সে আত্মহত্যা করছে। তো কিন্তু ভাই আল্লাহ সাক্ষী, তার সাথে আমার একটা কথাও কোনো কাটাকাটি হয় নাই, স্বামী স্ত্রীর মাঝে কোনো ঝগড়া দূরের কথা, মুখ কালাকালিও হয় নাই। ও আত্মহত্যা করে তো প্রশ্নই আসে না, কেন আত্মহত্যা করবে? খুব ভালো সম্পর্ক তার সাথে আমার। ওই সময় ঝগড়াঝাটি হইতো চলে যাওয়ার জন্য, বাট আমি যাইতাম না। ওইটা নিয়ে কথা কাটাকাটি বা আমি তার গায়ে হাত তুলছি এটাও শিখেছে, গ্রামবাসীরা আবার মিলিয়ে দিছে। ওর বাপে মামলা দিয়ে দিল, আমি এই মামলায় জেলে চলে গেলাম। আমি বইয়ের লাশটাও আর দেখি নাই, ওরে কোন জায়গায় মাঠে দিছে না দিছে জানিও না, এই মামলায় চলে গেলাম। এটা 1 বছর 2 বছর নয়, দীর্ঘ প্রায় 6টা বছরের মতো আমি এই জেলখানায় বন্দি। 2022 সালে মার্চ মাসে আমি বের হই। আমার কেউ ছুটায় নাই, কেউ আমার কোনো ভাইও ছুটায় না। সরকারিভাবে 6 বছর 6.5 বছরের মতো জেল হয়, প্রায় 7 বছরের কাছাকাছি জেল কাটি। ওইখান থেকে আমি তখন বের হই। এই জেল থেকে বের হওয়ার পরে আমার ঘরবাড়ি ওইগুলো কিছু নেই, ভাইরা আবার দখলে নিয়ে গেছে। ভাইরা আবার দখলে নিয়ে ওরা ওইখানে চাষবাস করতেছে, ওইখানে গাছ টাছ লাগাই দিছে, ওদের মতো করে ঘরবাড়ি সব ভেঙে দিছে। তেন কী করবো আর, নাই এদিক নাই ওই দিক। পরে সর্বশেষ বাধ্য হয়ে আমি ঢাকায় চলে আসি। আইসা এইখানে কয়েকদিন ঘুরি, ওইখানে কয়েকদিন ঘুরি টুরি শেষ পর্যন্ত একটা গার্মেন্টসে চাকরি নিছি। আপনার এই 2022 লাস্টের দিকে সেটা গার্মেন্টসে চাকরি নিছি, ওইটার মধ্যে চাকরি করতেছি এখন পর্যন্ত। এই ঢাকাতেই আছি, ওখানে চাকরি বাকরি করি। প্রতি রাতে চাকরি করে আইসা ঘরে আইসা আমার পায়ে যে শিকলের বাঁধগুলো আছে, শিকলের বাঁধগুলো ধরি। শিকল দিয়ে যে পাওয়াটা বাঁধা, ওইটা এখনও ব্যথা করে রাতের বেলা মাঝে মাঝে। ব্যথার ওষুধ খাই, আল্লাহরে ডাকি। মা মারা গেছে, আমার ভাইরা আমার জানায়ও নাই, আমার ফোন করে বলে না যে মা মারা গেছে। মায়ের লাশটা আমি মাঠে দিতে পারি না। আমি জেল থেকে বের হওয়ার পরে আমার মা মারা গেছে। আজকে আমার ভাইদের ধরেন জায়গায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, তাদের অগাধ সয় সম্পত্তির মালিক তারা।
আমার ভাই, আমার বড় যে ভাই, সে নিজে মসজিদ দিছে, মাদ্রাসা দিছে, প্রতি বছর তার মসজিদ মাদ্রাসার নামে সে মাহফিল দেয়। এবং আমার আরেক ভাই, সেও মোটামুটি প্রত্যেকটা ভাই এত ভালো অবস্থানে বলে বোঝাতে পারবো না। এদের নিজেদের প্রত্যেকের গাড়ি আছে, গাড়ি বাড়ি আছে, তারা গাড়ি বাড়ি নিয়ে বউ সন্তান নিয়ে সুখে আছে। অথচ আমি খেয়ে না খেয়ে কোনো মতে আল্লাহর এটাকে জীবন পার করতেছি। তো আপন ভাই, প্রতি রাতেই আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। একটা সময় মনে করতাম হয়তো আমার মতো কপাল পড়া জনম দুঃখী আর কেউ নাই, আমি মনে হয় দুনিয়াতে একমাত্র দুঃখী মানুষ। কিন্তু আপনার গল্পগুলো পাওয়ার পরে মনে হলো যে না, আমার মতো এরকম অনেক মানুষ আছে যারা দুঃখে দুঃখে জীবন পার করছে, আমি হয়তো তাদের মাঝে একজন। সেখান থেকে আপনাকে পাওয়া, আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। আমার মতো এরকম অনেক মানুষ আছে যারা হয়তো আপনার গল্প শুনে এখনও বেঁচে আছে। আমি অনেক আগে আত্মহত্যা করতাম, কিন্তু আপনার গল্পগুলো পাওয়ার পরে মনে হলো যে না, আমি গল্পগুলো শুনি কত কষ্ট মানুষ নিয়ে দুনিয়াতে বেঁচে আছে। তো ভাই, আমি জানি না আপনি এই গরিব মানুষের গল্প পড়বেন কিনা বা এই গরিব মানুষের সাথে যোগাযোগ করবেন কিনা। আমার গল্পটা যদি আপনি বলেন, আমি মরে গিয়েও না ভাই তৃপ্তি পাবো, শান্তি পাবো। এখন তো জীবনে আর কোনো চাওয়া নাই, আর কোনো চাওয়া নাই, কোনো পাওয়াও নাই। যত চাওয়া পাওয়া ছিল সবই শেষ। এখন শুধুমাত্র একটা জিনিসের অপেক্ষা, সেটা হচ্ছে মৃত্যু। আত্মহত্যা মহাপাপ না হলে হয়তো অনেক আগেই চলে যেতাম। আর এই মহাপাপটা করতে চাই না বলে প্রতিটা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে প্রার্থনা করে একটা কথাই বলে, আল্লাহ মরণটা দাও, মরণটা খুব তাড়াতাড়ি দাও, এবং মরণটা দিয়ে আমাকে তুমি ক্ষমা করো। আপন ভাই, আপনার জন্য অনেক দোয়া, ভালোবাসা। আপনি ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ময়মনসিংহের ভাই নীরব হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। বন্ধুরা, আমি মাঝে মাঝে ঢাকাতে যাই, এবং ঢাকাতে গেলে মানে জনবহুল যে এলাকাগুলোতে আছে, অনেক সময় বড় বড় বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে সকালবেলা, এখন আর অনেক বছর আগ থেকে আমি এই কাজটা করি, সকালবেলা ধরেন বড় কোনো বিল্ডিংয়ের ছাদে গিয়ে দাঁড়াই। খুব সকালে দেখবেন, একদম অনেক সকালবেলা প্রত্যেকটা মানুষ, কোনো মানুষ হয়তো গার্মেন্টসে যাওয়ার জন্য, কোনো মানুষ তার কর্মস্থলে অফিসে যাওয়ার জন্য, কোনো মানুষ স্কুলে যাওয়ার জন্য, কোনো মানুষ মানে যে যার কর্মস্থলের জন্য বেরিয়ে যায়। মানে আমি তখন প্রতিটা মানে ওই বড় বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে মানুষগুলোর দিকে তাকায় থাকি, প্রত্যেকটা মানুষ জীবিকার তাগিদে দৌড়াচ্ছে। এবং রাতের পরে বড় বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে দেখবেন যে প্রতিটা শহরের মধ্যে, বিশেষ করে শহর এলাকাতে, প্রতিটা মানে এরকম ছোটো 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 বাতি জ্বলতেছে, প্রতিটা বাড়িতে বা প্রতিটা পাড়ায় এরকম বাতি জ্বলতেছে, এবং প্রতিটা বাতির নিচে এক একটা মানুষের স্বপ্ন লুকিয়ে আছে। কেউ হয়তো প্ল্যানিং করে আগামী দিন কোন দেশে ঘুরতে যাব, আবার কেউ হয়তো প্ল্যানিং করে আগামী দিন কিভাবে বাচ্চাদের মুখে দুমুঠো খাবার দিব। এটাই জীবন, এবং জীবন নামের যুদ্ধে আমরা সবাই সৈনিক। নীরবের গল্পটা পাওয়ার পরে সত্যি অনেক কষ্ট হয়েছে ওই মানুষটার জন্য, এবং আল্লাহ তাকে এখনও বাঁচায় রাখছে। তার জায়গায় অনেক বেশি কষ্ট পেয়েছে, সে একটা সময় অনেক ক্ষতি করেছে। দেখেন, আসলে আমি গল্পের প্রসঙ্গে একটা কথা বলে যাই, অভিশাপ খুব মারাত্মক একটা জিনিস, এবং এই অভিশাপটা এমনভাবে লাগে, আপনি একটা গাছের পাতা টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন, তো পাতাটা কোনো অন্যায় করেন, ওই পাতাটা কিন্তু আল্লাহর কাছে আপনার নামে বিচার দিয়েছে যে আল্লাহ, আমি তো কোনো অপরাধ করলাম না, আমাকে ছিঁড়ে ফেললো। ওই অভিশাপটাও কিন্তু আপনার উপরে লেগে যাবে। তেমনি নীরব তার ছোটোবেলায় প্রচুর মানুষকে বিরক্ত করেছে, এবং এত পরিমাণের মানুষকে সে ক্ষতি করেছে যে ক্ষতির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যার কারণে হয়তো সেখান থেকেই না কোনো মানুষের অভিশাপ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এবং সেখান থেকে হয়তো নীরবের জীবনের আজকে এই অবস্থা। তো এই জন্য চেষ্টা করবেন যে মানুষের কাছ থেকে অভিশাপ না নেওয়ার জন্য, মানুষের মনে কষ্ট না দেওয়ার জন্য। শুনতে খারাপ লাগলে এটাই সত্য, আপনি নামাজ পড়েন না, আপনি দিনের কাজ করেন না, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারবে, কিন্তু কোনো মানুষের অন্তরে কষ্ট দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই। বরং যার অন্তরে কষ্ট দিয়েছেন তার কাছেই ক্ষমা চান, তিনি মাফ করলে আল্লাহ মাফ করবে। এজন্য নিজে কষ্ট নিয়ে বাঁচেন, কাউরে কষ্ট দিয়েন না, কারণ অভিশাপ খুবই মারাত্মক একটা জিনিস। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আপনার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।